আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান তো। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, শোনা যাচ্ছে ক্লিয়ার? শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে ক্লিয়ার? প্লিজ একটু কমেন্ট করেন। আচ্ছা, সবাই বলছেন ক্লিয়ার, তার মানে ক্লিয়ার। আমি আপনাদের গতদিন মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, অর্থাৎ আগের চ্যাপ্টারের 4-5টা অঙ্ক বাকি ছিল, সেই 4-5টা অঙ্ক করে আমরা মিরর ইমেজ, ওয়াটার ইমেজ করেছিলাম এবং মিরর ইমেজ, ওয়াটার ইমেজ শেষ করে দিয়েছিলাম। শুধু 2-3টা প্রশ্ন একটু ডিফারেন্ট টাইপের সেটা ছিল, আমি সেটা নিয়ে আলোচনা করছি। তারপর আমরা অর্ডার এন্ড র্যাঙ্কিং, এখান থেকে সাধারণত দেখা যায় যে বিসিএস পরীক্ষাতে একটা প্রশ্ন আসে। হ্যাঁ, দেখবেন খেয়াল করে প্রিলি লিখিত সব জায়গাতে এখান থেকে একটা প্রশ্ন সাধারণত আসে, তো সেই জায়গাতে যাব। তো প্রথমে দেখেন মিরর ইমেজ, ওয়াটার ইমেজের যে জায়গাগুলো আমরা সলভ করেছিলাম তার মধ্যে দুইটা প্রশ্ন আমি একটু লিখে দিচ্ছি। সেটা হলো যে বলছে, আচ্ছা ইন্টারনেট 18 নম্বর প্রশ্ন আমার এখানে, যদিও শীট দেওয়া হয়নি এটা, তাহলে আমি প্রশ্ন নাম্বার না লিখছি। এখানে বলছে ইন্টারনেট, দেখেন ইন্টারনেট, ইন্টারনেট শব্দটি, আচ্ছা শব্দটি আয়নায় এবং পানিতে, আয়নায় এবং পানিতে দেখলে, আয়না এবং পানিতে দেখলে যথাক্রমে কতটি বর্ণের পরিবর্তন হবে? কতটি বর্ণের পরিবর্তন হবে? আচ্ছা মনোযোগ দেন সবাই। আচ্ছা কেবল শুরু করলাম। এখানে কি বলছে? বলছে ইন্টারনেট শব্দটি যদি আমি আয়নায় দেখি আর পানিতে দেখি, মানে আয়নায় দেখলে নিশ্চয়ই বলছে যে এই ইন্টারনেট শব্দটা আয়নায় দেখলে কতটা বর্ণ, এখানে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর মধ্যে কতটা বর্ণ চেঞ্জ দেখা যাবে, পরিবর্তন দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা পরিবর্তিত হবে, পরিবর্তন হবে না, পরিবর্তিত হবে না। আচ্ছা সরি, বলছে পরিবর্তিত হবে না, অর্থাৎ ইন্টারনেট শব্দটাকে আমরা যদি আয়নায় দেখি তাহলে তো এই বাম পাশের জিনিস ডান পাশে আসবে, ডান পাশের জিনিস বাম পাশে চলে যাবে। এর ফলেও আমরা কিন্তু জানি কিছু কিছু বর্ণের কোনো পরিবর্তন হয় না, কিছু কিছু বর্ণের কোনো পরিবর্তন হয় না। আমরা দেখবো কোন কোন বর্ণের পরিবর্তন হবে না। পানিতে দেখলেও কিছু কিছু বর্ণ চেঞ্জ হয়, কিছু কিছু বর্ণ চেঞ্জ হয় না, দেখতে হবে কোন কোন বর্ণের পরিবর্তন হয় না। আচ্ছা তার জন্য আমি কি বলছি, আপনার এটা দেখার মানে পরীক্ষা হলে এত এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করার দরকার নাই, পরীক্ষা হলে আপনি দেখতে যাবেন যে কোনটা কোনটা চেঞ্জ হয় না, আই চেঞ্জ হয় না, টি চেঞ্জ হয় না, তারপর হচ্ছে এগুলো আপনি জানেন, আমি জানি, কিন্তু তারপরেও যদি মনে করেন যে কনফিউশন এড়াবেন তাহলে এটা তো সহজ ওয়ার্ড দেওয়া আছে, আপনি এখানে ইন্টারনেট শব্দটা এখানে লিখবেন। ধরেন ইন্টারনেট, এই যে, আর দর্পণে কি হয়, এটা লিখে উল্টায় পরে এই যে ছাপ পাওয়া যায় সেই ছাপের উপর দিয়ে লিখলেই দর্পণের বিম্ব পাওয়া যায়। এই যে এটা দেখেন, এইটা হলো অরিজিনাল শব্দ, আর এই অরিজিনাল শব্দ দর্পণে দেখলে এরকম দেখা যাবে। দেখেন তো কয়টা বর্ণের পরিবর্তন হয়নি, এই দেখেন এই টি চেঞ্জ হয়নি, ঠিক আছে, টি চেঞ্জ হয়নি, ই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এম চেঞ্জ হয়ে গেছে, আর চেঞ্জ হয়ে গেছে, ই চেঞ্জ হয়ে গেছে, টি চেঞ্জ হয়নি, এম চেঞ্জ হয়নি, তার মানে চেঞ্জ হয়নি কয়টা? এই যে টি চেঞ্জ হয়নি, আর হচ্ছে টি চেঞ্জ হয়নি, আই চেঞ্জ হয়নি, তার মানে দর্পণে দেখলে তিনটা চেঞ্জ হয় না, তিনটা, দর্পণে দেখলে তিনটা বর্ণের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা পানিতে দেখি, এটা যদি পানিতে দেখি তাহলে পানিটা কিভাবে লিখতে হয়? পানিটা লিখতে হচ্ছে এই যে এখানে প্রথমে ভাঁজ দিতে হয়, ভাঁজ দিয়ে এই শব্দটা লিখে নিতে হয়, তাই তো? আচ্ছা
তাহলে শব্দটা লিখছি যে ইন্টারনেট। আচ্ছা, এবার উল্টায় ফেলে এইবার সুন্দর করে যে এই ভাঁজের উপর দিয়ে লিখে ফেলতে হবে। এই যে আই ছিল, এই যে টি, এটা কি, এটা ইন্টারনেট। আচ্ছা, আমি এন এ টি লিখছি, দেখছেন ইন্টারনেট, সরি এ হবে না, এন ই টি, ইন্টারনেট, এন ই টি, ভুল লিখে ফেললাম। আচ্ছা, ভুল লিখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা আমি ভুল লিখে ফেলছি, আমি বানানটাই ভুল লিখে ফেলছি। তাহলে ইন্টারনেট এখানে লিখছি আবার আই এন ইন টি ই আর, ইন্টার এন ই টি। এটা লেখার পরে উল্টায় ফেলবেন, উল্টায় ফেলে যে এখানে সুন্দর করে আগায় ফেলবেন। আঁকালে বুঝতে পারবেন যে কোনটা কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা চেঞ্জ হয়নি। এটা আমি দেখতে পাচ্ছি। দেখেন কি কি চেঞ্জ হয়নি, আই চেঞ্জ হয়নি, এই ই চেঞ্জ হয়নি, এই ই চেঞ্জ হয়নি, তার মানে তিনটা চেঞ্জ হয়নি। তাহলে পানিতেও কয়টা চেঞ্জ হবে না, তিনটা চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি যে আপনারা যে জিনিসটা কাজ করবেন সেটা হলো যে যখন কোনো একটা শব্দ এরকম দেয়া থাকবে, দেয়া থেকে বলবে যে এই শব্দটা আয়নাতে দেখলে কয়টা শব্দ চেঞ্জ হবে বা কয়টা শব্দ চেঞ্জ হবে না, তখন আপনি কি করবেন, আপনি যদি জানেন মুখস্থ থাকে সেগুলো দেখতে পারেন, সমস্যা নেই। বা যদি কনফিউশন হয় তাহলে কি করবেন, আঁকায় ফেলবেন, আঁকায় ফেলে পেজ উল্টায় সুন্দর করে ওটা সাপের উপর দিয়ে আঁকানোর পরে দেখবেন যে কোনটা কোনটা চেঞ্জ হয়েছে আর কোনটা কোনটা চেঞ্জ হয়নি। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, কি বলছেন? বুঝিনি, এখানে কি হলো? মিরর 3, ওয়াটার 1, ওয়াটার 1 কোনটা? ওয়াটার 1 কিভাবে চেঞ্জ হবে না? ই তো চেঞ্জ হয় না ভাই, ওয়াটারে তো ই চেঞ্জ হয় না, ওয়াটারে ই চেঞ্জ হয় না। এই যে আই চেঞ্জ হবে না, ই চেঞ্জ হবে না, এই ই চেঞ্জ হবে না, ওয়াটারে এই তিনটা চেঞ্জ হয় না। জি জি। আর মিররে চেঞ্জ হবে না হচ্ছে আই, ওয়াটারে হচ্ছে আই ই ই, এই তিনটা চেঞ্জ হবে না এই বর্ণ এই শব্দে। আর মিররে চেঞ্জ হবে না হচ্ছে আই টি টি, আই টি টি, এটা মিররে চেঞ্জ হবে না, এটা ওয়াটারে চেঞ্জ হবে না। কি কথা কি বোঝা গেল? জি। আচ্ছা, মুছে দিচ্ছি। এখন দেখেন, যদি আপনাকে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, এখানে কোনো সমস্যা কি? আচ্ছা, এখন দেখেন এই ইন্টারনেটের পরে আমি আরেকটা দিই, একটু টেকনিক্যাল প্রশ্ন, সেটা হচ্ছে অপারেশন। অপারেশন শব্দটি, অপারেশন, ও পি ই আর এ টি আই ও এন, অপারেশন শব্দটি পানিতে দেখলে, শব্দটি পানিতে, পানিতে দেখলে মোট কয়টি ভিন্ন ভিন্ন বর্ণ, ভিন্ন ভিন্ন বর্ণ একই রকম থাকবে? মোট কয়টি ভিন্ন ভিন্ন বর্ণ একই রকম থাকবে? আচ্ছা, অপারেশন শব্দটি যদি আমরা পানিতে দেখি তাহলে মোট কয়টি ভিন্ন ভিন্ন বর্ণ একই রকম থাকবে? তো পানিতে দেখলে কি করতে হবে, এই যে পেজটা উল্টাবেন। আচ্ছা, পেজটা উল্টায় অপারেশন লিখবেন, ও পি ই আর এ টি আই ও এন। আচ্ছা, এবার উল্টায় লিখছি, এবার উল্টায় আপনি এই যে এখানে ছাপ দিয়ে যান, ও পি ই আর এ টি আই ও এন। তাহলে চেঞ্জ হয়নি কি, দেখেন ওটা চেঞ্জ হয়নি, এই ওটা চেঞ্জ হয়নি, আর এই ইটা চেঞ্জ হয়নি। তাহলে চেঞ্জ হয়নি কয়টা, এই একটা দুইটা তিনটা, তাহলে তিনটা চেঞ্জ হয়নি, তিনটা। তার মানে ও ও আর হচ্ছে ই, এই তিনটা বর্ণের পরিবর্তন হয়নি, কিন্তু বলছে কয়টি ভিন্ন ভিন্ন বর্ণ একই রকম থাকবে। তাহলে এই ও তো দুইটা, তাহলে তিনটা বর্ণের মোট চেঞ্জ হয়নি, কিন্তু এই দুইটা ও তো একই রকম, তাহলে ভিন্ন ভিন্ন কয়টা, এই ও একটা আর ই একটা, তার মানে উত্তর কিন্তু দুইটা। হ্যাঁ, এখানে অপশনে কিন্তু তিনটাও থাকবে, তিনটাও থাকবে, বলবে তিনটা,
দুইটা। এখন মোট বর্ণ পরিবর্তন হয়নি তিনটা, ও ও ই, কিন্তু বলছে ভিন্ন ভিন্ন বর্ণ কয়টি পরিবর্তন হয়নি। প্লিজ, ও আই টি, টি চেঞ্জ হয় না ভাই? ওয়াটারে, ওয়াটার, এটা পানি ভাই, এটা পানি, পানিতে টি চেঞ্জ হয়, দর্পণে টি চেঞ্জ হয় না। বোঝার চেষ্টা করেন প্লিজ, ওটা কথা বলেন না। হ্যাঁ আই, আই আছে তো, আইও তো চেঞ্জ হবে না। জি, আইও চেঞ্জ হবে না। আই আই, জি, রাইট রাইট। তাহলে আই, তাহলে কয়টা হচ্ছে? এই যে দেখেন, ও ই আই। আচ্ছা, তাহলে চারটা হলো। তাহলে টোটাল হলো কয়টা? চারটা। উত্তর কত দেখে নিই, একদম অ্যান্সারটা দেখে নিই। অপারেশন, আচ্ছা, ও ই, আচ্ছা, মোট হচ্ছে চারটা, ঠিক আছে। এখানে আই আসবে, তাহলে ইজ ইকুয়াল টু চারটি। এই চারটার মধ্যে ভিন্ন ভিন্ন কয়টা? সরি, হ্যাঁ, চারটার মধ্যে ভিন্ন ভিন্ন কয়টা? এই দুইটা ও মিলে একটা ও, তাহলে ই আই, তাহলে কয়টা? মোট হলো তিনটা, ভিন্ন ভিন্ন মোট তিনটা। সরি, হ্যাঁ, জি জি জি, আই হবে। আচ্ছা, তাহলে মোট ভিন্ন ভিন্ন কয়টা? তিনটা। তাহলে তিনটা বর্ণের চেঞ্জ হয়নি, মোট ভিন্ন ভিন্ন। যদি বলতো মোট কয়টা বর্ণের চেঞ্জ হয়নি, তাহলে উত্তর হচ্ছে একটা। কিন্তু যেহেতু বলছে ভিন্ন ভিন্ন, তাহলে আমরা এই দুইটা ও মিলে কয়টা ধরবো? একটা। এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? বুঝে দিচ্ছি। তাহলে এখন দেখেন, এরকম আরেকটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। যদি বলে যে এরকম বাংলাদেশ, BAN GL LADESH, এই বাংলাদেশ শব্দটি, বাংলাদেশ শব্দটি, জি জি, তিন কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ শব্দটি আয়নায় দেখলে, শব্দটি আয়নায় দেখলে, আয়নায় দেখলে মোট কতটি, কতটি ভিন্ন 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 বর্ণের পরিবর্তন হবে না? ভিন্ন ভিন্ন বর্ণের পরিবর্তন হবে না, মোট কতটি ভিন্ন ভিন্ন বর্ণের পরিবর্তন হবে না, এটাকে আয়নায় দেখলে। আচ্ছা, আমি আর লিখছি না। আয়নায় দেখলে এই এ, আয়নায় এ চেঞ্জ হবে না, আয়নায় এই এ চেঞ্জ হবে না, আয়নায় এইচ চেঞ্জ হবে না। তাহলে কয়টা? মোট তিনটা। কি কি চেঞ্জ হবে না? এ, এ আর এইচ। আপনি দাগায় দেখতে পারেন, সমস্যা, অন্যগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এ এ এইচ মোট হলো তিনটা, কিন্তু ভিন্ন ভিন্ন চাইছে। তাহলে এই দুইটা এ মিলে একটা এ আর এইচ, তাহলে কয়টা? দুইটা। তাহলে দুইটা বর্ণ কোনো চেঞ্জ হবে না। জি, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলাদেশ, তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আপনারা পারবেন। তাহলে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ এখানেই সমাপ্ত, ঠিক আছে? যা পড়াইছি এটুকু যদি আপনি পড়িয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ প্রশ্ন কমন করবে। যদি আসের মধ্যে থেকে প্রশ্ন কমন করবে, মানে প্রশ্ন যাই দিক, আপনি তো এই নিয়ম, তো একটা নিয়ম শিখলে যেভাবে আসুন সলভ করতে পারবেন। আজকে আমরা শুরু করব। ভাই গ্রুপে নোট দেওয়া হবে, আহমেদ সজীব, হ্যাঁ, গ্রুপে নোট দিচ্ছে, ওই নোটে তো সবই লেখা থাকে, আপনি নোটটা থেকে তুলে নেবেন, ঠিক আছে? এটা শীট দেওয়া হয়নি, আর এই 4-5টা অঙ্কের জন্য আমি শীট এটা মানে দিবও না, কারণ আমি যে কিছু চিত্র আছে ওইগুলো চিত্র আমি আঁকাতে পারিনি, এই জন্য আমি শীটটা দেইনি। হ্যাঁ, আচ্ছা, লিখে দেওয়া হয়েছে সবগুলোই। এবার দেখেন, এবার পরবর্তী আমাদের আজকে পড়া হচ্ছে অর্ডার এন্ড র‍্যাঙ্কিং। তো অর্ডার এন্ড র‍্যাঙ্কিং আমি 1 নাম্বার থেকে না করে আমি শেষ থেকে করে আসছি। হ্যাঁ, আচ্ছা, আমি লাস্ট থেকে করে আসছি। প্রথমে দেখেন 30 নাম্বার অঙ্কে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, একটি বেড়া দেওয়ার জন্য 20 ফুট পর পর খুঁটি লাগাতে হলে 200 ফুট বেড়াতে মোট কতটি খুঁটি প্রয়োজন? আচ্ছা, মোট কতটি খুঁটি প্রয়োজন? লাস্ট আবার 30 কেন? আচ্ছা, ওখানে যে দেখেন লাস্টে 30 আসছে, এই যে স্ক্রিনে দেখেন লাস্টে 30 আছে, ওইটা আসলে অঙ্কের নাম্বার 30, ওখানে আবার উঠছে। হ্যাঁ, অপশন হচ্ছে 1 নম্বরে 11 আছে, 10 আছে, 2 নম্বরে 10 আছে, 3 নম্বরে 7 আছে, 4 নম্বরে 4টি আছে, ঠিক আছে? আচ্ছা, খাতায় লিখে কনফিউজ হয়ে যাচ্ছেন? আমি তো বলছি, যারা কোশ্চেন দেখে যারা বুঝতে পারবেন তাদের সমস্যা নাই, খাতায় লিখে কনফিউশন হলে, আমরা তো জানি যে কোন কোন বর্ণগুলো কি চেঞ্জ হয় না। মোট 11টা বড়তের 11টা বর্ণ আছে, চেঞ্জ হয় না। কিন্তু এই ওয়ার্ড না এসে যদি অন্য কিছু আসে, তখন কিন্তু একটু সমস্যা হতে পারে। এই জন্য বলছি, যদি কনফিউশনে পড়েন, মানে যদি বুঝতে না পারেন, তাহলে খাতায় এঁকে আঁকার পরে দেখবেন যে কোন কোনটা চেঞ্জ হয়নি। ভাই, আপনার তো ওয়ার্ডের সাথে মিলানোর দরকার নাই, ওয়ার্ডের সাথে মিলানোর দরকার নাই। আপনি উল্টায়, মানে যেটা সাপ পাইলেন, সেই সাপের উপর দাগালে পরে আপনি কি দেখে বুঝতে পারবেন না যে কোন কোনটা বর্ণ ঠিক আছে?
যেটা ঠিক আছে সেই কটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, আর বাকিগুলো চোখে আলাদা লাগবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন 30 নম্বর প্রশ্নে কি বলছে। 30 নম্বর প্রশ্ন, এই ধরনের প্রশ্ন মেন্টাল এবিলিটি বা বিভিন্ন চাকরি পরীক্ষাতে দেখবেন যে আসছে। এখানে বলছে যে একটি বেড়া দেওয়ার জন্য 20 ফুট পর পর এক খুঁটি লাগাতে হলে 200 ফুট বেড়ার জন্য মোট কতটি খুঁটি লাগবে? আচ্ছা, এই অঙ্ক করার জন্য আমি যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে এই একটা খুঁটি দেখেন, এই একটা খুঁটি, এই একটা খুঁটি কয় মিটার অন্তর অন্তর? 20 ফুট অন্তর অন্তর। তাহলে এই যে এই দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব হলো 20 ফুট। ঠিক আছে, আবার 20 ফুট পরে কিন্তু আর একটা খুঁটি এইভাবে, আর এই যে এখানে বেড়া দেওয়া আছে খুঁটির উপর, এখানে এর উপর দিয়ে বেড়া দেওয়া আছে। আচ্ছা, তাহলে এরকম 200 ফুট টোটাল জায়গা কত? 200 ফুট। এরকম 200 ফুট একটা রাস্তায় এরকম খুঁটি দিতে হবে 20 ফুট অন্তর অন্তর। কতগুলো খুঁটি লাগবে? তাহলে দেখেন তো প্রতি প্রতি 20 ফুট না 10 ফুট? 20 ফুট। আচ্ছা, তাহলে এই প্রতি 20 ফুটে দেখেন তো, প্রতি 20 ফুটে এই 20 ফুটের ডিফারেন্সে কয়টা খুঁটি আছে? এই একটা, এই একটা। তাহলে প্রতি 20 ফুট ডিফারেন্সে মোট কিন্তু দুইটা খুঁটি আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে প্রতি 20 ফুট অন্তর অন্তর, প্রতি এই 20 ফুট এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলাম, এই 20 ফুট পরে আমি কয়টা খুঁটি লাগাইছি? একটা। তাহলে এরকম 200 ফুট জায়গা কভার করতে হলে এরকম কতটি খুঁটি দিতে হবে? তাহলে টোটাল ডিসটেন্স কত? 200। তাহলে দুইটা খুঁটির মধ্যবর্তী ডিসটেন্স কত? 20। তাহলে আমি যদি টোটাল ডিসটেন্সকে দুইটা খুঁটির মধ্যবর্তী ডিসটেন্স দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কয়টা পাচ্ছি? 10টি। বোঝার চেষ্টা করেন প্লিজ, 10টি খুঁটি পাচ্ছি। কিন্তু শুরুতে একটা খুঁটি ছিল, এই শুরুর খুঁটিটা কিন্তু কোনো ডিসটেন্স কভার করেনি। তার মানে আমরা এই যে 10টা খুঁটি পাইছি, এই শুরুর খুঁটি বাদে যেগুলো আছে সেই 10টা খুঁটি পাইছি, আর শুরুতে যেটা আছে সেটা কিন্তু কোনো ডিসটেন্স কভার করেনি। তার মানে আমাকে এক্সট্রা এই একটা কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে কতটি? 11টি খুঁটি আছে। আমরা একটা ফরম্যাটে দাঁড় করাবো, সমস্যা নেই, আমরা একটা ফরম্যাটে দাঁড় করাবো, মনোযোগ দেন। তাহলে ঘটনা হচ্ছে যে টোটাল ডিসটেন্স দেওয়া থাকে, সেই ডিসটেন্সকে আমরা দুইটা খুঁটির মধ্যবর্তী ডিসটেন্স দিয়ে ভাগ করছি। ঠিক আছে, ভাগ করলে যা পাচ্ছি তার সাথে এক যোগ করছি। কেন? কারণ শুরুতে যে খুঁটি আছে ওই খুঁটিটা কিন্তু কোনো ডিসটেন্স কভার করেনি, কিন্তু তার মানে ওই ডিসটেন্স দিয়ে ভাগ করাতে ওই খুঁটিটা এর মধ্যে ইনক্লুড হয়নি, তাহলে ওটা যোগ করতে হবে। তাহলে একটা যোগ। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসবো, একটা সূত্রে নিয়ে আসবো। আমরা কি বের করছি? খুঁটির সংখ্যা। এরকম একটা ডিসটেন্স দেওয়া থাকবে, সেই ডিসটেন্সে কতটা খুঁটি লাগানো যাবে বা কতটা খুঁটি লাগবে, সেই খুঁটির সংখ্যা খুঁটির সংখ্যাকে n দ্বারা প্রকাশ করব। n, হ্যাঁ, n = d ডিভাইডেড বাই x প্লাস 1। অনেকে মনে করতে পারে যে আমি এই সূত্র কেন করব, আমি এই দিয়ে ভাগ করে এক যোগ করব, কিন্তু ভাই আমি বলবো এই সূত্র পড়েন, কাজ আছে। d মানে হচ্ছে টোটাল যত ডিসটেন্স। হ্যাঁ, টোটাল যত ডিসটেন্স। এখানে কত ছিল? এখানে ছিল কিন্তু 200 মিটার। 200 মিটার না 200 ফুট? আচ্ছা, 200 ফুট। তাহলে টোটাল d হলো টোটাল ডিসটেন্স। হ্যাঁ, আর x হলো এই যে পাশাপাশি দুইটা খুঁটির মধ্যে কতটুকু দূরত্ব ছিল, আর প্লাস 1 হচ্ছে ওই যে প্রথম খুঁটিটা যোগ করছি, আর n হচ্ছে খুঁটির সংখ্যা। বোঝা গেছে? তাহলে d কি? d হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব। আর x কি? x হচ্ছে পাশাপাশি দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব। ওকে, পাশাপাশি দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা, তাহলে এই n হচ্ছে খুঁটির সংখ্যা, তাহলে n = d হলো টোটাল ডিসটেন্স। টোটাল ডিসটেন্স কত ছিল? এখানে 200। আর x হলো পাশাপাশি দুইটা খুঁটির দূরত্ব কত? 20। এর সাথে কত যোগ? 1। এটা কেটে দিলাম, এটা দিয়ে 10 বার, 10 আর 1 11টা। তার মানে খুঁটির সংখ্যা হচ্ছে 11টি। বোঝা গেছে বিষয়টা? একদম সিম্পল। আচ্ছা, এবার দেখেন মুছে দিচ্ছি, গেল এটা। এখন আমি 31 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। দেখেন 100 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তার দুই পাশে, মনোযোগ দেন, 100 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তার দুই পাশে 10 মিটার পর পর করে একটি করে গাছ লাগালে মোট কতটি গাছ লাগবে? তাহলে এবার 100 মিটার রাস্তা, এবার কিন্তু রাস্তা। ওকে ফাইন, রাস্তা, এই যে 100 মিটার রাস্তা, রাস্তা তো দুই পার থাকে, এই পার আবার এই পার। গাছ লাগাচ্ছে, এইখানে একটা এইখানে একটা, এরকম গাছ লাগাচ্ছে। তা গাছ দুই পাশেই লাগাবে। কয় মিটার অন্তর অন্তর? কয় মিটার অন্তর অন্তর? 10 মিটার। তার মানে দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। আর এই টোটাল দৈর্ঘ্য হলো 100 মিটার।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পাশে কয়টা গাছ লাগবে? গাছ মানেই খুঁটি, তাহলে গাছের সংখ্যা বা খুঁটির সংখ্যা n ইকুয়াল টু টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই x প্লাস 1। তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে 100 মিটার, আর এই যে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 প্লাস 1। এটা দিয়ে কাটলাম, তাহলে কতটা আসছে? 11টা। 11টা, তার মানে গাছ লাগছে 11টা। শুনেন, এই পাশে 11টা, কিন্তু গাছ তো দুই পাশেই লাগাইছি, এই পাশেও লাগাইছি, এই পাশেও লাগাইছি। তাহলে গাছ যেহেতু দুই পাশেই লাগাইছি, তাহলে এই পাশে 11টা, এই পাশেও কিন্তু 11টা। ভুল আমার এখানেই হতে পারে, দুই পাশে গাছ লাগাতে হবে, ওই এক পাশে 11টা, অপশনে 11টা থাকবে কিন্তু। তাহলে উত্তর হলো অতএব দুই পাশে গাছ লাগাতে হবে 11, এই পাশে 11, মোট 22টা। জি, মোট 22টা। তাহলে অতএব দুপাশে গাছ লাগাতে হবে ইজ ইকুয়াল টু 11 গুণ 2, কত কি? 22টি। আশা করি বুঝতে পারছেন সবাই, এই ভুলটা যেন না হয়। হ্যাঁ, গাছ যেহেতু দুই পাশে লাগাতে হবে, তাহলে আমরা হিসাবটা এক পাশে করব আর বাকিটা এখানে লিখে দেব, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন 32 নাম্বার কি বলছে? 32 নাম্বারে বলছে, আচ্ছা 100 গজ লম্বা একটি সড়কের উভয় পাশে, এই যে উভয় পাশে, আবার কিন্তু উভয় পাশে, সড়কের দুই পাশ দিয়ে গাছ লাগাবে। আচ্ছা, 100 মিটার লম্বা, 100 গজ লম্বা একটি সড়কের উভয় পাশে 15 ফুট অন্তর অন্তর গাছ লাগাতে হলে কয়টি চারা গাছ প্রয়োজন? আচ্ছা, কয়টি চারা গাছ প্রয়োজন? দেখেন 100 গজ, এই যে 100 গজ লম্বা, তাহলে দুই পাশে লাগাবে, এই পাশেও লাগাবে এরকম গাছ, এই পাশেও লাগাবে। আচ্ছা, আর এই দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্স হলো ভাইয়া কত ফুট? 15 ফুট। দেখেন 15 ফুট, আর এই টোটাল ডিসটেন্স ডি হলো 100 গজ। দেখেন এই দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্স হলো 15 ফুট, আর টোটাল ডিসটেন্স দেয়া আছে গজে। তাহলে এই গজকে আগে ফুটে কনভার্ট করতে হবে, যেহেতু এটা ফুটে দেওয়া আছে। 1 গজ সমান 3 ফুট, তাহলে 100 গজ মানে 100 গুণ 3 ইজ ইকুয়াল টু 300 ফুট। তাইলে এই এক পাশে কয়টা গাছ লাগবে আমরা বের করি, তাহলে এক পাশে গাছ লাগবে n ইকুয়াল টু d ডিভাইডেড বাই x প্লাস 1। d মানে হচ্ছে টোটাল ডিসটেন্স, কত? এই যে 300 ফুট, আর দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15 প্লাস 1। তাহলে 15 দুগুণে 30, 20 প্লাস 1 21টা। তার মানে এক পাশে, এই পাশে 21টা লাগবে। যেহেতু উভয় পাশে আমরা গাছ লাগাবো, তাহলে উভয় পাশে যদি গাছ লাগাই, ঠিক আছে, উভয় পাশে গাছ লাগাতে হবে, তাহলে এই পাশে 21টা, এই পাশে 21টা। তাহলে আমাদের দুই পাশে গাছ, উভয় সড়কের উভয় পাশে বলছে, ঠিক আছে, সড়কের উভয় পাশে মানে দুই পাশ দিয়ে। তাহলে আমরা হিসাবটা তো করছি এক পাশের জন্য, তাহলে এক পাশের জন্য 21টা, তাহলে এই পাশে 21টা লাগবে। তাহলে টোটাল কত না? 21 গুণ 2 ইজ ইকুয়াল টু 42টি। তার মানে দুই পাশে আমাদের 42টি গাছ লাগবে। এখন এখানে আমরা কেন গজকে ফুটে কনভার্ট করলাম? কারণ এখানে যেহেতু আমাদের এই দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্সটা ফুটে দেওয়া আছে, সুতরাং আমাকে টোটাল ডিসটেন্সটাও কিসে নিতে হবে? ফুটে নিতে হবে। অনেকে বলবেন যে আমরা এই সূত্র কেন ইউজ করছি, দেখে বোঝা যাচ্ছে ভাগ করে 1 যোগ। এই সূত্র কেন ইউজ করছি একটু পরে বুঝতে পারবেন, এই সূত্রটা ইউজ করবেন। হ্যাঁ, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 33 নম্বর প্রশ্ন দেখেন, আচ্ছা 33 নম্বর প্রশ্নে কি বলছে? 33 নম্বর বলছে প্রতি 2 হাত পর পর গাছ লাগাতে হলে 20 হাত রাস্তায় মোট কতটি গাছ লাগাতে হবে? প্রতি 2 হাত পর পর, এবার প্রতি 2 হাত পর পর গাছ লাগাতে হলে 20 হাত রাস্তায় মোট কতটি গাছ লাগাতে হবে? রাস্তা হচ্ছে 20 হাত, কিন্তু এখানে কিন্তু বলে নাই যে রাস্তার উভয় পাশে। যেহেতু রাস্তার উভয় পাশে বলে নাই, আপনি উভয় পাশ কাউন্ট করবেন না। উভয় পাশ বলা থাকলেই একমাত্র আপনি কি কাউন্ট করবেন। তার মানে আপনি ধরে নেবেন যে রাস্তার এক পাশ দিয়ে লাগাচ্ছি। আচ্ছা, তাহলে কয় হাত? রাস্তার ডিসটেন্স কত? 20 হাত। টোটাল ডিসটেন্স, এই গাছ লাগাচ্ছেন, এই দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে প্রতি 2 হাত পর পর, মানে কিন্তু বুঝতে হবে যে দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 2 হাত। প্রতি 2 মানে প্রতি 2 হাত পর পর মানে একটা লাগানোর 2 হাত পর আরেকটা লাগাইছে, অর্থাৎ দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্স 2 হাত। আর টোটাল হচ্ছে ডিসটেন্সটা কত? 20 হাত। আচ্ছা, তাহলে কয়টা গাছ লাগবে? গাছ সংখ্যা n = d ডিভাইডেড বাই x প্লাস 1। d হচ্ছে কত? 20, x হলো দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব 2 হাত প্লাস 1, তাহলে 10 10 আর 1 11টা গাছ লাগবে। ওকে, তাহলে 11টা গাছ লাগবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 34 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন। 34 নাম্বার কোশ্চেনে বলছে
আচ্ছা 34 নম্বর কোশ্চেনে বলছে যে 12 ফুট অন্তর অন্তর একটি করে মোট 8টি গাছ লাগানো হয়েছে। প্রথম গাছ হতে শেষ গাছের দূরত্ব। এই যে বলছেন, এবার অঙ্ক তো খালি ওই এক ধরনের আসবে না, এবার একটু ঘুরাই দিচ্ছে। আচ্ছা কি বলছে, 12 ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগানো হয়েছে। 12 ফুট অন্তর অন্তর, তার মানে এখানে একটা গাছ লাগাইছি, তার 12 ফুট পরে আর একটা লাগাইছি, এই যে তার মানে দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্স, পর দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্স কত, 12। আমার কথা কি বোঝা যাচ্ছে? 12 ফুট। এই 12 ফুট অন্তর অন্তর গাছ লাগাইছি। মোট কয়টা গাছ লাগাইছি? মোট 8টা গাছ লাগাইছি। তার মানে এবার গাছের সংখ্যা n = 8, 8টি। অঙ্কে বলছে এই যে লাস্ট, এখানেও তো একটা গাছ আছে, তো বলছে প্রথম গাছ থেকে শেষ গাছের দূরত্ব। ভাই প্রথম গাছ থেকে শেষ গাছের দূরত্ব মানেই কিন্তু এই রাস্তার দৈর্ঘ্য। এবার বুঝতে হবে, প্রথম গাছ থেকে শেষ গাছের দূরত্বটাই কিন্তু রাস্তার দৈর্ঘ্য। হ্যাঁ, এবার আমাদের ওই সেই রাস্তার দৈর্ঘ্য d নির্ণয় করতে বলছে। বোঝা গেছে? কিন্তু রাস্তার গাছের সংখ্যা না। তাহলে আমাদের সূত্র কি? গাছের সংখ্যা n = d / x + 1। এই গাছের সংখ্যা n দেয়া আছে কয়টা? 8টা। আমাকে d বের করতে হবে, রেখে দিলাম x কত, 12 ফুট +1। এই +1 আগে এসে এই পাশে -1 করি, তাহলে এটা -1 হবে। তাহলে এই 8 থেকে 1 গেলে কত, 7 = d / 12। এবার এটা এই পাশে গুণ করলে পারে d = কত, 7 × 12, 7 12 তে কত, 84 ফুট। তার মানে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 84 ফুট। 84। এবার কি বুঝছেন আমি কেন আপনাকে বলছি এই সূত্রটা ইউজ করেন? এই সূত্র ইউজ করতে এই জন্যই বলছি, কারণ আমরা সবাই গাছের সংখ্যা বের করতে করতে অভ্যস্ত, এগুলো আমরা আসছে, কিন্তু সব যদি ডিসটেন্স দিয়ে দেয় তখন কিন্তু উলটপালট হয়ে যাচ্ছে। এই জন্য বলছি একটা নির্দিষ্ট ফরম্যাটে থাকেন। আমার কথা কি বুঝছেন? এই সূত্রটা এই জন্য ব্যবহার করতে বলছি, নাথিং এলস। ওকে, তাহলে n গাছের সংখ্যা বা খুঁটির সংখ্যা যাই বলেন = d / x + 1। d হচ্ছে টোটাল ডিসটেন্স, মানে প্রথম গাছ থেকে শেষ গাছের দূরত্ব। আবার বলছি, প্রথম গাছ থেকে শেষ গাছের দূরত্ব। আর x হচ্ছে পরপর দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব। আর 1 হচ্ছে কেন ব্যবহার করছি, এই যে একটা প্রথম গাছটাকে কাউন্ট করা হয়েছিল না। ওকে, আচ্ছা মুছে দেই যাতে উল্টা পাল্টা না হয়। হ্যাঁ, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 34 এর পরে 35। প্রতি 3 হাত পর পর গাছ লাগানো হলো। প্রতি 3 হাত পর পর গাছ লাগানো হলো। প্রতি 3 হাত কেন? এখানে তো 1 হাত, এখানে 3 হাত করতে আসলো। আচ্ছা এটা 1 হাত, শীটে 1 হাত আছে, এখানে 3 হাত চলে আসছে, লিখতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, প্রতি 1 হাত পর পর গাছ লাগানো হলো। দেখেন ওখানে স্ক্রিনে 3 হাত আছে, এটা কিন্তু 1 হাত, এখানে তাহলে শীটের সাথে ম্যাচ করবে না। প্রতি 1 হাত পর পর, প্রতি 1 হাত পর পর গাছ লাগানো হলো। প্রতি 1 হাত পর পর গাছ লাগানো হলো। যদি মোট 10টি গাছ লাগানো হয় তাহলে রাস্তার দৈর্ঘ্য কত? রাস্তার দৈর্ঘ্য, তাহলে এই যে ধরেন রাস্তা, এখানে একটা গাছ লাগাইছি, আর এইখান থেকে আবার 1 হাত পরে এই যে এই গাছের মধ্যবর্তী দূরত্ব, দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব 1 হাত। আর মোট কয়টা গাছ লাগাইছি? গাছের সংখ্যা n দেওয়া আছে কত, n = 10টা। হ্যাঁ, আর টোটাল ডিসটেন্স, এই যে রাস্তার দৈর্ঘ্য, এই প্রথম গাছ থেকে শেষ গাছের দূরত্ব যা, রাস্তার দৈর্ঘ্য তাই। বুঝা গেছে? রাস্তার দৈর্ঘ্য কি চাইছে? d। তাহলে d আমরা কি জানি? গাছের সংখ্যা n = d / x + 1। n হচ্ছে গাছের সংখ্যা কয়টা? 10টা, = d। x হলো পরপর দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব কয় হাত? 1 হাত + 1। এই 1 এর পাশে এসে কি করব? বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ করলে হবে 9 = d। তার মানে d = কত? 9 হাত। তাহলে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 9 হাত। যেহেতু এই ডিসটেন্সটা হাতে আছে, তাহলে উত্তরটা আসবে কি? হাতে। তাহলে উত্তর হচ্ছে 9 হাত। বোঝা গেছে বিষয়টা? জি। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জি, সবাই পার্টিসিপেট করছেন, ভালো লাগছে। এটা ছিল কত? এবার 36 নাম্বার প্রশ্ন দেখেন। 36 নাম্বার প্রশ্নে কি বলছে? 36 নাম্বার প্রশ্নে বলছে যে আচ্ছা এবার সবাই একটু মনোযোগ দিন। এবার একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। হ্যাঁ, এবার একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, সবাই মনোযোগ দিন, না কিন্তু ঝামেলা হবে এখানে সলভ করার জন্য। আচ্ছা আমি বুঝলাম না, এখানে আমি স্ক্রিনে অঙ্ক কি মিসিং হলো? আচ্ছা 37 নাম্বার একটু ডিফারেন্ট টাইপের। 36 দেখেন, 36 এ কি বলছে? 36 এ বলছে একটি রাস্তায় 10টি খুঁটি লাগানো আছে। যে কোনো দুটি খুঁটির মধ্যকার দূরত্ব 15 মিটার হলে
প্রথম খুঁটি ও শেষ খুঁটির মধ্যকার দূরত্ব কত। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখেন, এখানে বলছে টোটাল কয়টা খুঁটি আছে, 10টা খুঁটি, তার মানে n = 10, 10টি, তার মানে খুঁটির সংখ্যা আছে 10টা। আচ্ছা, এবং বলছে প্রতি কয় মিটার দূরত্বে যে কোনো দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব 15 মিটার, তার মানে x কত, 15 মিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে, তাহলে প্রথম খুঁটি ও শেষ খুঁটির দূরত্ব মানে টোটাল ডিসটেন্স d চাইছি। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি, খুঁটির সংখ্যা n = d / x + 1। এই n হচ্ছে খুঁটির সংখ্যা কয়টা, 10টা, ইজ ইকুয়াল টু d এর মান কত, টোটাল ডিসটেন্স বের করতে হবে, x কত, x হলো 15 + 1। এই 1 এই পাশে এসে বিয়োগ হয়ে 10 থেকে এই 1 বিয়োগ হলে 9, 9 = d / 15, আর গুণ করলে d = 9 × 15, 9 15 কত, 135 মিটার। ওকে জি, 135 মিটার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মুছে দিচ্ছি। তাহলে এবার আমি পরবর্তী প্রশ্ন 37 এ যাব। এই 37 নাম্বার প্রশ্ন থেকে একটু ডিফারেন্ট টাইপের, সবাই একটু মনোযোগ দিবেন, মানে এটা একটু টেকনিক্যালি সলভ করতে হবে, মানে যদি টেকনিক্যালি সলভ না করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন 37 নম্বরে কি বলছে, বলছে a triangular plot with sides of 25 feet, 40 feet and 55 feet, আচ্ছা, is to be surrounded by a fence built on pillars set 5 feet apart. How many pillars will be required to surround the plot? তার মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার প্লট। ঠিক আছে, একটা প্লট যে হচ্ছে ত্রিভুজ আকৃতির প্লট, ত্রিভুজ আকৃতির একটা প্লট মানে জমি, সাইডস মানে হচ্ছে বাহু, ওই ত্রিভুজ আকৃতির যে জমি তার বাহুর দৈর্ঘ্য, সাইড দ্বারা বোঝায় বাহু, তাহলে মানে ত্রিভুজের বাহু, এক বাহু হচ্ছে 25 ফিট, এক বাহু 40 ফিট, আর এক বাহু হচ্ছে 55 ফিট। টু বি সারাউন্ডেড মানে ঘিরে দিতে হবে, বাই এ ফেন্স মানে একটা বেড়া দিয়ে ঘিরে দিতে হবে, বিল্ট অন পিলার্স। আর ওই বেড়াগুলো কি করতে হবে, পিলারের উপরে, পিলারের সাথে লাগাই দিতে হবে। তার মানে বিষয়টা হলো এরকম, ধরেন এটা একটা বেড়া, এই বেড়া তো জমির চারপাশে, জমির চারপাশে যদি বেড়া দেয়, সেই বেড়া কি এরকম দিলে থাকবে? এগুলো পিলারের উপর এরকম গেড়ে দেওয়া লাগে না, পিলারের সাথে এরকম পিলার থাকে, এই পিলারের উপর এই বেড়াটা বেঁধে দেয়। এই জন্য বলছে এই বেড়া দিতে হবে বিল্ট অন পিলার, মানে পিলারের উপরে লাগাই দিতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, পিলার মানে খুঁটি। তাহলে কি বলছে, তাহলে কতগুলা খুঁটি লাগবে ওইটাকে টোটালটাকে সারাউন্ড করে দিতে। কথা বোঝা গেছে না? আচ্ছা, তাহলে এই ট্রায়াঙ্গুলার প্লট, তাহলে আমি একটা ট্রায়াঙ্গুলার প্লট আঁকাচ্ছি। এই যে সেই ট্রায়াঙ্গুলার প্লট, এই পাশে বেড়া দিতে হবে এরকম, এই পাশে বেড়া দিতে হবে এরকম, এই পাশে বেড়া দিতে হবে এরকম। আপনি যখন এরকম বেড়া দিবেন, তো বেড়াটা দাঁড় করাতে হলে তো খুঁটি গাড়ি দিতে হবে না, এই যে এরকম খুঁটি গাড়ি দিতে হবে, এই খুঁটি গাড়ি দিতে হবে। দেখেন কি বলছে, ইজ টু বি সারাউন্ডেড বাই এ ফেন্স, বেড়া দিয়ে ঘিরে দিতে হবে, বিল্ট অন পিলার্স মানে ওই বেড়াটা পিলারের সাথে লাগানো আছে। ঠিক আছে। আচ্ছা, পিলার সেট 5 মিটার অ্যাপার্ট, তার মানে হচ্ছে পিলার গুলো 5 ফুট দূরত্বে আছে, মানে একটা পিলার দেওয়ার 5 ফুট পরে আর একটা পিলার আছে। দেখেন, বিল্ট অন পিলার্স সেট 5 মিটার অ্যাপার্ট, তার মানে হচ্ছে সেট করা মানে হচ্ছে পিলার গুলো সেট করা হয়েছে 5 ফুট অ্যাপার্ট, মানে 5 ফুট অন্তর অন্তর। বোঝা গেছে কি কথাটা? আচ্ছা, 5 ফুট অন্তর অন্তর এই পিলার গুলো সেট দেওয়া হয়েছে। তাহলে বলছে টোটাল কতটা পিলার লাগবে, এই যে ওই বেড়া দিতে গেলে পরে বেড়াকে যদি দাঁড় করে রাখতে হয় তাহলে কতটা পিলার লাগবে। তাহলে কি বলছে, এই ত্রিভুজ আকৃতির যে জমি তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, এক বাহুর দৈর্ঘ্য 25, তাহলে এটা ধরলাম 25 ফুট ছোট। আচ্ছা, আরেকটা কত, 25, আরেকটা 40 ফিট, এই যেটা ধরেন 40 ফিট। আচ্ছা, আরেকটা কত, আরেকটা হচ্ছে 55 ফিট, এটা ধরেন 55 ফিট। আচ্ছা, এখন কি করছে, এটাকে যখন বেড়া দিছে তখন কিন্তু খুঁটি লাগাইছে, এখানে একটা খুঁটি লাগাইছে না, এখানে একটা খুঁটি লাগাইছে, এই 5 ফিট পর আরেকটা, এই যে আরেকটা, এখানে একটা, আবার 5 ফিট পর একটা, এরকম 5 ফিট পর দিছে। তাহলে মোট কতটা খুঁটি লাগবে? এইখানে ঝামেলাটা পাকায় কোথায় জানেন, এই যে খুঁটিটা, সবাই একটু মনোযোগ দেন প্লিজ, সবাই একটু মনোযোগ দেন। এইখানে যে খুঁটিটা আছে সেই খুঁটিটা কিন্তু এটা একটা সরল রেখা, ধরেন মনে করেন এটা একটা রাস্তা, জমির এই কি একটা রাস্তা না, ধরেন এটা একটা রাস্তা। তাহলে এই জিনিসটা যদি বাদ দিই তাহলে আমরা কেবল পড়ে আসছি না, কেবল কি পড়ে আসছি যে এই একটা রাস্তা, ধরেন এই রাস্তাটা হলো 25 ফুট, তা 5 ফুট পর যদি আমরা খুঁটি লাগাই, 5 ফুট পর যদি খুঁটি লাগাই তাহলে কয়টা খুঁটি লাগবে, আমরা কেবল পড়ে আসছি না। তাহলে আমরা কি করব, যখন এরকম ট্রায়াঙ্গুলার আসবে, তারপর আয়তাকার আসতে পারে, যে আয়তাকার জমি, তারপর আসতে পারে বর্গাকার জমি, তারপর আসতে পঞ্চভুজাকৃতির জমি,
যাই আসুক না কেন, মানে বহুভুজ আকৃতির এরকম যাই আসুক, সেক্ষেত্রে আমরা এক একটা বাহুকে এক একটা সরল রেখা বিবেচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি মনে করি যে এই রেখার উপর, ধরেন এটা এবিসি ত্রিভুজ নাম দিচ্ছি, তাহলে এবি রেখায় কয়টা, এবি রেখাটা কি একটা রাস্তা না বা একটা সরল রেখা না? তাহলে এবি রেখায় খুঁটি লাগবে। তাহলে n ইজ ইকুয়াল টু এবি রেখায় খুঁটি লাগবে কয়টা? এবি রেখা কত? তাহলে আমাদের সূত্র কি? d ডিভাইডেড বাই x প্লাস 1। আচ্ছা, d মানে হচ্ছে যে রেখায় খুঁটির সংখ্যা বের করতে সেই রেখার দৈর্ঘ্য। তাহলে এই রেখার দৈর্ঘ্য কত? 25। এই যে 25। x হচ্ছে পরপর দুটি খুঁটির দূরত্ব কত? 5 ফিট বলে দিছে, প্লাস 1। তাহলে 5 + 25 এর 6। তার মানে আমাকে বলেন তো এই রেখায় কয়টা খুঁটি লাগবে? আচ্ছা, এই রেখায় খুঁটি লাগবে হচ্ছে 6টা। এখন সমস্যাটা কোথায় বলেছে? এই রেখায় যে খুঁটি 6টা লাগবে, সেই খুঁটি 6টার মধ্যে এই কোণার খুঁটি আর এই কোণার খুঁটিটা এই লাইনের সাথে লাগে আছে একটা, এই লাইনের সাথে লাগে আছে একটা। মনোযোগ দেন প্লিজ। দুই কোণায় তো খুঁটি আছে, দুই কোণায় কি খুঁটি নাই? খুঁটি আছে। তাহলে এখন আমরা কি করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সরল রেখা বিবেচনা করে মোট যতটা খুঁটি লাগবে, এই কোণার খুঁটি, শুনেন প্লিজ একটু মনোযোগ দেন, এই কোণার খুঁটি দুইটাকে বাদ দিয়ে কাউন্ট করব। শুধু এই কোণার এই মাঝখানে কয়টা খুঁটি আছে শুধু সেটা বের করব প্লিজ। কেন করছি আপনি বুঝবেন, আগে একটু জাস্ট বোঝার চেষ্টা করেন যে এত জটিল করে বোঝাচ্ছি কেন, কারণ আছে। তাহলে আমরা এই কোণার দুইটা খুঁটি নিব না। তাহলে এই যে 6টা খুঁটি আসছে এবি রেখায়, এটা কিন্তু এই দুই কোণারটা সহ। তাহলে কোণার দুইটা বাদে কত? আচ্ছা, এখানে আমরা লিখব, আচ্ছা, দুই কোণার দুটি বাদে এবি রেখায় খুঁটির সংখ্যা কতটা আছে? যেহেতু দুই কোণার দুইটা বাদ দিব, তাহলে ওই দুইটা বাদ দিলে কয়টা? 4টি। একটু বোঝা গেছে? তার মানে এবি রেখায় খুঁটি আছে 4টা। আমরা সোজা কথা প্রত্যেক রেখাকে এক একটা রাস্তা চিন্তা করব আর ওই রাস্তায় খুঁটি বের করব, কিন্তু ওই দুই কর্নারের দুইটা বাদ দিয়ে। তাহলে এখন আমরা এই যে এসি রেখায় খুঁটি আছে কয়টা সেটা বের করব। দুই কর্নার, এই দুই কর্নারটা কিন্তু সবসময় বাদ। তাহলে এসি রেখায় এই কোণায় একটা আছে, এই কোণায় একটা আছে, এই দুটো বাদ দিয়ে। তাহলে এসি রেখায় খুঁটি, এসি রেখায় তাহলে খুঁটি এটা ধরলাম n1, তাহলে এখানে ধরলাম খুঁটি n2। তাহলে দেখেন d ডিভাইডেড বাই x প্লাস 1। এসি রেখার দৈর্ঘ্য কত? 40। x হলো দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব 5 ফিট করে, প্লাস 1। এখান থেকে কি -2 দেব। কেন -2 দেব? এই যে দুই এই রেখায় মোট কয়টা সেটা বের করছি, তার ভিতরে এই দুইটা বাদ দিয়ে কাউন্ট করছি। তাহলে -2 দিলে কত হচ্ছে? 5 আসলে 40 আর 8 আর 9, 9 থেকে দুইটা গেলে 7টা। তাহলে এখানে আছে 7টা। একই ভাবে আমি এখন এই বিসি রেখায় কয়টা খুঁটি আছে বের করব, ওই দুই কোণারটা বাদ দিয়ে। তাহলে বিসি রেখায় ধরেন n3, এগুলো n3 লেখা লাগবে না ভাই। তাহলে মোট দৈর্ঘ্য কত হইছে? d ডিভাইডেড বাই x প্লাস 1। মোট দৈর্ঘ্য 55, x হলো 5 প্লাস 1। এখান থেকে দুইটা বাদ দেব, ওই দুই কোণার, এই যে এই কোণায় একটা আছে, এই কোণায় একটা আছে, এই দুটো বাদ। তাহলে 11, 11 12, 12 থেকে 2 গেলে কত? 10। আচ্ছা, তার মানে এখন বলেন এই রেখা এই দুই কোণায় বাদ দিয়ে মোট কয়টা? মাঝখানে কয়টা? 4টা। এই রেখায় মাঝখানে কয়টা? 7টা। এই রেখায় মাঝখানে কয়টা? 10টা। তাহলে এগুলো যোগ করি, তাহলে 4 প্লাস 7 প্লাস 10। তাহলে 7 দেখেন 10 আর 17 আর 4 21। 21টা খুঁটি আছে কি? 21টা খুঁটি আছে। তার ভিতরে কিন্তু আমি এই কোণার খুঁটিটা, এই কোণার খুঁটিটা আর এই কোণা, এই তিন কোণার তিনটা খুঁটি নেইনি। ওই তিনটা বাদ দিয়ে এইটার মাঝখানে, এটার মাঝখানে, এটার মাঝখানে। তাহলে আসলে খুঁটি কয়টা বাদ করছে? এই কোণার একটা, এই কোণার একটা, এই কোণার একটা, এই তিনটা খুঁটি বাদ দিয়ে কাউন্ট করছি কিন্তু। তার মানে আমাকে টোটাল খুঁটি যখন নিব, এগুলো তো বাদ দেওয়ার সুযোগ নেই। তাহলে 21 এর সাথে ওই তিনটা লাস্টে যোগ করব, তাহলে কয়টা? 24টা। বোঝা গেছে বিষয়টা? জি জি, 24টা। এবার কি আমার কথা বুঝছেন? কেন আমি আবার বলছি, যখন এরকম কোন জমি আসবে, ত্রিভুজাকৃতির জমি হোক, তারপরে বর্গাকার হোক, তারপর আয়তাকার হোক বা পঞ্চভুজাকৃতির হোক, যে ধরনের জমি হোক, যদি জমি হয় বা প্লট হয়, তখন আমরা এই কোণ আর খুঁটি, মানে এক একটা বাহুকে এক একটা রাস্তা চিন্তা করে খুঁটি বের করবো। কিন্তু এই প্রত্যেক রাস্তার তো দুই কোণায় দুইটা থাকে, ওই কোণার দুইটা বাদ দিয়ে নিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাইড হচ্ছে। ওই কোণার দুইটা বাদ দিয়ে নিব। যখন আমরা ওই কোণার দুইটা বাদ দিয়ে নিব, কোণার দুইটা বাদ দিয়ে নিলে কি হবে? এই রেখায় যখন খুঁটি বের করব, তখন আমি এই কোণারটা আর এই কোণারটা বাদ দিয়ে শুধু মাঝখানেগুলো নিছি। এই রেখায় যখন খুঁটি বের করছি, এই কোণারটা এই কোণারটা বাদ দিয়ে মাঝখানেটা নিছি। এই রেখায় যখন খুঁটি বের করছি, এই দুই কোণারটা বাদ দিয়ে মাঝখানেগুলো নিছি।
তাহলে এইখানে মাঝখানের গুলো নিছি, আর এই যে তিন কোণায় তো তিনটা খুঁটি ছিল, ওই তিনটা খুঁটি পরে এক্সট্রা যোগ করব। আশা করি বুঝছেন সবাই, ক্লিয়ার? এই যে এত লেখা লাগবে না ভাই, এগুলো আপনাকে বোঝানোর জন্য লিখছি, তাছাড়া কিছু না। আবার মোট দূরত্ব আসছেন আপনি, আবার মোট দূরত্ব আসছে। মোট দূরত্ব হিসাব করলে ঝামেলা কেন? কারণ এখানে দুইবার বাদ দিচ্ছেন, এখানে দুইবার বাদ দিচ্ছেন, এখানে এই খুঁটিটাতে কমন পড়ে গেছে এই রেখায় আর এই রেখায়। মোট দূরত্ব হিসাব করেন তো কত আসে, দেখেন আপনি হিসাব করেন কত আসে। আমি একটু জিনিসটাকে সহজ করলাম যাতে ঝামেলা না হয়, যে এক একটা একটু আগে তো আমরা করে আসলাম যে এই রেখায় কয়টা। আচ্ছা তাহলে এই যে আচ্ছা 5 24 120 একবার উত্তর আসছে তাই বলছেন। তাহলে এখানে এই যে এই তিন কোণ আর তিনটা আগে যেমন কি করলাম একটা এক্সট্রা যোগ করছিলাম, তাহলে এখানে কেন যোগ করলাম না? তাহলে বারে বারে কি না বুঝে করতে গেলে তখন আমার মুখস্থ করতে হবে বা মনে থাকবে না। 24 আসুক, আমি বুঝছি আপনার কথা যে 24 সরাসরি আসছে, যে ভাই এই বাহু আর এই বাহু যোগ করে 5 দিয়ে ভাগ করলে 24 সরাসরি আসছে। তাহলে তো আমাকে মনে রাখতে হচ্ছে যে ত্রিভুজাকৃতির জমি হলে আমাদের যে যেমন আমরা আগের অঙ্কে কি করছিলাম, n = d / x + আমি যে এক যোগ করছিলাম, তাহলে ত্রিভুজাকৃতির জমি হলে কি এক যোগ করা লাগবে না। তাহলে এটা আমাকে এক্সট্রা করে ইনফরমেশনটা কি মাথায় রাখতে হচ্ছে। বোঝা গেছে কি? জি ওকে, যে যেভাবে বোঝেন করেন, সমস্যা নাই। আমার কাছে মনে হলো যে এটা বেস্ট, এটা করাইছি, কোনো প্রবলেম, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, আপনি করতে পারেন। তাহলে আমরা প্রত্যেকটা বাহুকে কি করব, এক একটা সরল রেখা বিবেচনা, একটা রাস্তা বিবেচনা করে খুঁটি বের করব। দুইটা বাদ মানে কোণা দুইটা বাদ দিয়ে খুঁটি বের করব, লাস্টে যতটা কোণা হ্যাঁ হয় হতে পারে, সমস্যা নেই। আচ্ছা এবার পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখেন 38 নম্বরে কি বলছেন, কি বলছেন? আচ্ছা 38 নম্বরে বলছে triangular plot with sides 28 meter 35 meter and 56 meter is to be surrounded by a fence built on pillars set 7 meters apart। তার মানে হচ্ছে পিলারগুলো 7 মিটার পর পর করে লাগানো আছে। আচ্ছা after pillars are placed, মানে পিলারগুলো প্লেস করার পরে at each corner how many more additional pillar will be needed। আচ্ছা তার মানে কি বলছে দেখেন, মানে একটা ট্রায়াঙ্গুলার প্লটের তিন কোণায় তিনটা পিলার দেওয়ার পরে আর কতগুলো অ্যাডিশনাল, বলছে হাউ মেনি মোর অ্যাডিশনাল পিলার। তার মানে হচ্ছে হাউ মেনি মোর, সমস্যা নাই। তো বলছে তার মানে হচ্ছে এখানে যে অঙ্কটা আসছে, এখানে কিন্তু ট্রায়াঙ্গুলার প্লট। আচ্ছা এটা ধরেন এবিসি ট্রায়াঙ্গুলার প্লট, এখানে সাইড গুলো হচ্ছে 28 মিটার, একটা হলো 28 মিটার, একটা হচ্ছে 35 মিটার, একটা 56 মিটার, এটা ধরেন 35, এটা হচ্ছে 56। আচ্ছা এখন কি বলছে, বলছে আফটার পিলারস আর প্লেসড এট ইচ কর্নার, মানে প্রত্যেক কর্নারে পিলার দেওয়ার পরে হাউ মেনি মোর অ্যাডিশনাল পিলার, মানে আর কতগুলো অ্যাডিশনাল পিলার লাগবে। তার মানে আমাকে কিন্তু এই কর্নারের পিলার তিনটা বাদ দিয়ে হিসাব করতে বলছে। এবার তাহলে আমরা এই এবি রেখায় কয়টা পিলার আছে বের করি। আচ্ছা এবি রেখায় কয়টা পিলার, তাহলে এখানে ধরেন এটা n1 = টোটাল ডিসটেন্স কত 28 ডিভাইডেড বাই দুইটা পরপর দুইটা পিলারের মধ্যবর্তী ডিসটেন্স দেখেন 7। আচ্ছা প্লাস 1, এটা কি এবি রেখায় এই কোণার দুইটা ধরে যতটা পিলার আছে তাই না, মোট পিলার -2। কেন -2? কারণ এই কোণার দুইটা আমরা নিব না, মাঝখানে কয়টা আছে, তাহলে এটা কি 4 × 7 = 28, 4 আর 1 5, 5 থেকে 2 গেলে 3টা। তার মানে এবি রেখার এই কোণার দুইটা বাদ দিয়ে মাঝে আছে 3টা। তাহলে এখন এই এসি রেখায় কয়টা, এসি রেখায় তাহলে n2, তাহলে এসি রেখার দৈর্ঘ্য হচ্ছে 35, 7 দিয়ে ভাগ প্লাস 1, 2 বিয়োগ করতে হবে। কেন? কারণ এই দুইটা কোণা দুইটা আমরা নিব না। আচ্ছা তাহলে 5 সাথে 35, 5 আর 1 6, 6 থেকে 2 গেলে কত 4টা। আচ্ছা এখন এই বিসি রেখায় পিলার লাগবে ধরেন n3 = টোটাল ডিসটেন্স হচ্ছে 56, 7 দিয়ে ভাগ, কারণ 7 মিটার পর পর। আচ্ছা প্লাস 1 এটা হচ্ছে এই দুই কর্নারটা সহ কতটা, তাহলে এখান থেকে -2 দেব। কেন? কারণ এই দুই কর্নার দুটো নিব না। তাহলে 27 × 56, 8 আর 1 9, 9 থেকে 2 গেলে কত 7। এখন দেখেন এই তিন কর্নারের তিনটা বাদ দিয়েই তো আমরা এই যে তিনটা নিছি, এই যে 4টা, এই যে 7টা, এইগুলোর মধ্যে কি আমরা কর্নারের তিনটা নিছি? নেই না কিন্তু। তার মানে টোটাল পিলার কয়টা হচ্ছে 3
প্লাস 4 প্লাস 7, কর্নার গুলো বাদ দিয়ে 7 আর 4 11 আর 3 কত 14, তার মানে কর্নার গুলো বাদ দিয়ে 14টা। তাহলে নির্ণয় করতে বলছে কিন্তু ওইটাই যে হাউ মেনি মোর অ্যাডিশনাল পিলার্স, মানে আফটার পিলার্স আর প্লেসড এট ইচ কর্নার, মানে কর্নার গুলোতে পিলার প্লেস করার পরে কতগুলো লাগবে। তার মানে এই তিনটা কিন্তু চাইনি, এই তিনটা বাদ দিয়ে। যদি বলতো যে মোট কতগুলো পিলার লাগবে তাহলে আমরা এর সাথে আরো তিনটা যোগ করতাম। কেন? কারণ এই তিন কর্নারে তিনটা বাদ দিয়ে হিসাব করছিলাম। ক্লিয়ার আছে বিষয়টা? কিন্তু অঙ্কে এটাই চাইছে যে তিন কর্নারে প্লেস করার পরে আর কতগুলো এক্সট্রা লাগবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে কয়টা? 14টা। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা 39 দেখেন কি বলছে। তাই আমরা কি করব, এক একটাকে কি করব, একটা রাস্তা বা একটা সরলরেখা বিবেচনা করে মোট কতটা পিলার হয় সেটা বের করে এই কর্নারের দুইটা সবসময় বাদ দিব প্রত্যেকটা থেকে। আমরা কর্নারগুলো পরে আমি বোঝার জন্য বলছি যে একভাবে রাখার জন্য। হ্যাঁ ওইটা হয়তো বা ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল ডিসটেন্সকে দুইটা পিলারের মধ্যবর্তী ডিসটেন্স দিয়ে ভাগ করলে সরাসরি প্রশ্নের উত্তর আসছে হয়তো বা, কিন্তু তার জন্য মনে রাখতে হচ্ছে আমাকে যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এক্সট্রা কোনো যোগ বিয়োগ করা লাগবে না, এটা একটু ঝামেলা। জি হ্যাঁ ওইটা করেন, সমস্যা নেই, ওটা আমি নিষেধ করছি না, 3 বিয়োগ করুন, কোনো প্রবলেম নাই। কিন্তু সেটাতে কি হলো, সেটাতে কি হলো যে আমাকে মাথায় রাখতে হচ্ছে যে যদি সরল রেখা হয় তাহলে আমি টোটাল বের করে এক যোগ করছি, টোটাল ডিসটেন্সকে ভাগ দিয়ে এক যোগ করছি। আবার যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে টোটাল ডিসটেন্সকে ভাগ করে যোগ করব না। এই যে এক একটার জন্য এক একটা ধরনের প্রোগ্রাম আমাকে মাথায় রাখতে হচ্ছে, এটা সমস্যা। আমি বলছি না যে করা যাবে না, অবশ্যই করতে পারেন। আচ্ছা এবার কি বলছে, কি আয়তাকার জমির দৈর্ঘ্য 35 এবং প্রস্থ 25 মিটার। আচ্ছা জমির চারপাশে বেড়া দেওয়ার জন্য 5 মিটার পর পর খুঁটি লাগাতে হবে, মোট কতটি খুঁটির প্রয়োজন? আচ্ছা এবার আয়তাকার জমি, এই যে দেখেন এই আয়তাকার জমির কি বলছে যে দৈর্ঘ্য 35, তার মানে দৈর্ঘ্য 35, তাহলে দৈর্ঘ্য 35 হলে এটাও 35, কারণ দৈর্ঘ্য তো এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 25, তার মানে এটা 25, তাহলে এটা কত? 25। আচ্ছা এবার কি বলছে, এই জমির চারপাশে বেড়া দেওয়ার জন্য খুঁটি লাগাতে হবে 5 মিটার, 5 মিটার অন্তর অন্তর। আচ্ছা তো 5 মিটার অন্তর অন্তর খুঁটি লাগাতে হবে। তো খুঁটি যদি লাগাতে হয় তার মানে এই ধরেন এটা ABCD, ABCD। আচ্ছা তাহলে 5 মিটার অন্তর অন্তর, তাহলে 5 মিটার অন্তর অন্তর খুঁটি লাগাতে হবে। তাহলে কয়টা খুঁটি লাগবে মোট? তাহলে আমি ধরে নিচ্ছি এই AB রেখাটা চিন্তা করি, AB রেখা, AB রেখার এই দুই কোণায় বাদ দিয়ে চিন্তা করব। তাহলে এখানে খুঁটি লাগবে ধরেন n1, তাহলে টোটাল ডিসটেন্স হলো এই 35, আর কতটুকু পর পর 5 মিটার, তাহলে 5 দিয়ে ভাগ প্লাস 1। এখানে কিন্তু এই রেখা, এই যে AB রেখায় যতটা খুঁটি আছে সবগুলা বের হবে, কিন্তু আমি তো এই দুই কর্নারের দুইটা নেব না, এই দুই কর্নারের দুইটা বাদ দিয়ে বের করব। তাহলে 2 বিয়োগ করেন, 5 সাথে 35, 7 প্লাস 1 8, 8 থেকে 2 গেলে 6। তার মানে এই রেখায় খুঁটি লাগবে কয়টা? 6টা। যেহেতু এই রেখার ডিসটেন্স আর এই রেখার ডিসটেন্স সমান, তাহলে এখানেও লাগবে 6টি। তাহলে এখানে 6টি, এখানে 6টি, ঠিক আছে। এটা আলাদা করে বের করার দরকার নাই। এবার এই রেখায় বের করব, এই দুই কর্নারের দুইটা বাদ দিয়ে। তাহলে AD রেখা, AD রেখায় খুঁটি ধরেন n2, তাহলে টোটাল ডিসটেন্স কত? 25, কয় ফুট অন্তর অন্তর? 5 মিটার অন্তর অন্তর প্লাস 1। এই যে AB রেখায় যে খুঁটি আমরা বের করছি, এইটা মানে হচ্ছে এই দুই কর্নারের দুইটা সহ কিন্তু বের হবে, মানে এই রেখায় মোট কতটা খুঁটি আছে? এই দুই কর্নারে তো দুটো আছে, এই জন্য দুইটা কি করব? বিয়োগ করব, কারণ আমি শুধু মাঝের গুলো বের করতে চাচ্ছি। তাহলে 5 পাঁচে 25, 5 5 আর 1 6, 6 থেকে 2 গেলে 4। তার মানে এই রেখায় আছে 4টি, এই রেখায় মাঝখানে কিন্তু এই রেখায় মাঝে 4টা থাকে, মানে এখানেও কিন্তু 4টি আছে। তাহলে এই 4 কর্নারের কিন্তু এই 4 কর্নার বাদ দিয়ে কিন্তু আমি খুঁটি হিসাব করছি। তাহলে টোটাল এই কর্নারগুলো বাদ দিয়ে কয়টা খুঁটি? এইখানে 6, এখানে 6 12, এখানে 4 16, এখানে 4 কত? 20, 20 আর এই 4 কর্নারে 4টা। তাহলে অতএব মোট খুঁটি হলো, তাহলে মোট খুঁটি কত হচ্ছে? মোট খুঁটি হচ্ছে 6 প্লাস 6 প্লাস 4 প্লাস 4, আর কর্নার 4টাই 4, ঠিক আছে। তাহলে 20 আর 4 24টা। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। ওকে আচ্ছা এখন টোটাল ডিসটেন্স কত? টোটাল ডিসটেন্স 35 35 70 আর 25 25 50 120। তাহলে 120 কে
ডিসটেন্স কত 5, 5 দিয়ে ভাগ করলে 5 24 120 সরাসরি উত্তর আসবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, এই বিয়োগ যোগ করা লাগবে না। তাহলে এগুলা সরল রেখা না হয় যদি এরকম এই চতুর্ভুজ ত্রিভুজ এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যদি একবারে বের করতে চান তাহলে আমি তাহলে কি করবেন, টোটাল সব বাহুর দৈর্ঘ্য যোগ করে যত দুইটা পিলারের মধ্যবর্তী ডিসটেন্স দিয়ে ভাগ করলে একবার উত্তর আসবে। এটা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, মুছে দিই। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, একটি বর্গাকার জমির পরিসীমা 80 মিটার। বর্গাকার জমির পরিসীমা 40, হ্যাঁ, একটি বর্গাকার জমির পরিসীমা 80 মিটার। জমির চারপাশে বেড়া দেওয়ার জন্য চারপাশে 4 মিটার পর পর খুঁটি লাগাতে হবে। মোট কতটি খুঁটির প্রয়োজন? এবার জমির পরিসীমা 80 মিটার। আচ্ছা, তাহলে এখন এই যে বর্গাকার জমি, পরিসীমা মানে কি বোঝেন তো, এই 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল, এই যে এটাই এই 4 বাহু ধরে 80 মিটার। 80 মিটার, তাহলে প্রত্যেক বাহু কত? যেহেতু 4 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 দিয়ে ভাগ করেন, তাহলে প্রত্যেক বাহু হলো 20, তাহলে এটা 20, এটা 20, এটা 20, এটা 20। আচ্ছা, তাহলে এখন আমরা আগে যেভাবে করছি, তাহলে মোট কতটা খুঁটি লাগবে? তাহলে দেখেন এই বাহু ধরেন এটা এবি, এই এবি বাহুতে কয়টা খুঁটি লাগবে দেখি। আচ্ছা, এবি বাহুতে খুঁটি লাগবে কয়টা? তাহলে খুঁটির সংখ্যা n = এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20। আচ্ছা, ভাগ্যে হচ্ছে প্রতি কয় ফুট অন্তর অন্তর বাদ দিচ্ছে? প্রতি 4 মিটার পর পর, তাহলে 4 দিয়ে ভাগ প্লাস 1। এই যে এবি বাহুতে খুঁটি বের করতেছি, এটা কিন্তু দুই কোণা দুইটা সহ, তাহলে ওই দুইটা বাদ দেন। তাহলে 4 × 5 = 20, 5 আর 1 6, 6 থেকে 2 গেলে 4। তার মানে হলো এই বাহুতে 4টা, যেহেতু বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়, তাহলে এই বাহুতে 4টা লাগলে এই বাহুতে 4টা, কিন্তু এই দুই কোণা দুইটা সব বাদ দিয়ে, এই যে বাদ দিয়ে, হ্যাঁ, তাহলে এই বাহুতে 4টা লাগবে, এই বাহুতে 4টা লাগবে, এই বাহুতে 4টা লাগবে, কারণ বাহু সমান। তাহলে 4 4 4 4 4 4 16, তাহলে 16টা লাগবে। কিন্তু এই 4 কোণা কিন্তু বাদ দিয়ে হিসাব করছি, কোণা বাদ দিয়ে, তাহলে 4 কোণা যোগ করেন, তাহলে 16 আর 4 20টা। এখন কেউ যদি মনে করেন যে না, আমি টোটাল দৈর্ঘ্যকে কি করব, ভাগ করব 4 দিয়ে, তাহলে টোটাল দৈর্ঘ্য 80, তাকে 4 দিয়ে ভাগ করেন, তাহলে 20টা একবার আসছে, একবার আসছে। তার মানে কি হলো, এই যে যখন জমিগুলো আসছে, জমি ত্রিভুজাকৃতি হোক, আয়তাকার হোক, বর্গাকার হোক, সেক্ষেত্রে আমাকে ওই এক্সট্রা যোগ বিয়োগ না করলে হবে, মানে টোটাল ডিসটেন্স যখন নিব এক্সট্রা যোগ বিয়োগ না করলে হচ্ছে। ঠিক আছে, এইভাবে করতে পারেন, যদি মনে করেন কেউ করবেন, করতে পারেন, সমস্যা নেই, তবে একটা নির্দিষ্ট ফরম্যাটে থাকার কথা আমি বলছি। আচ্ছা, এই যে যেহেতু বর্গাকার, তাহলে এক বাহু হিসাব করব, এক বাহু হিসাব করে বাকিগুলা কি করে দিব, কাউন্ট করে নেব। আচ্ছা, এক বাহুতে 4টা, এই দুই পাশের দুইটা বাদ দিয়ে, এখানে 4টা হলে সব বাহুতে 4 4টা লাগবে, তাহলে 4 বাহুতে 4 4 16টা, আর 4 কোণায় 4টা, বাস। এবার পরবর্তী প্রশ্ন যাচ্ছি, 41। একটি পুকুরের চারপাশে 5টি করে গাছ লাগাতে মোট কতটি গাছ লাগবে? আচ্ছা, একটি পুকুরের চারপাশে কতটি করে? 5টি করে গাছ লাগাতে মোট কতটি গাছ লাগবে? এবার দেখেন, একটি পুকুরের চারপাশে 5টা করে, মানে প্রত্যেক পাশে 5টা করে, এমন না যে চারপাশ মিলে 5টা। দেখেন বলছে একটি পুকুরের চারপাশে 5টি করে গাছ লাগাতে, মানে প্রত্যেক পাশে 5টা করে গাছ লাগাতে টোটাল কতটা গাছ লাগবে? তাহলে একটা পুকুর প্রত্যেক পাশে, ধরেন এটা একটা পুকুর, প্রত্যেক পাশে 5টা করে, ধরেন ABCD একটা পুকুর, এই পাশে 5টা, এই পাশে 5টা, এই পাশে 5টা, এই পাশে 5টা, তাহলে এই পাশে যে 5টা, তার ভিতরে এই কোণা আর এই কোণা দুইটা ধরতে হবে, মনোযোগ দেন। তাহলে এই পাশে যে 5টা, তার ভিতরে এই দুই কোণায় দুইটা আছে, পুকুরের দুই কোণায় তো গাছ লাগাই, তাই না? এই দুই কোণায় দুইটা আছে, তাহলে মাঝে কয়টা? এই মাঝে কয়টা? এই মাঝে আছে 3টা, 5 - 2 = 3টা, এই মাঝে আছে 3টা, তাহলে মাঝে 3টা, তাহলে এই মাঝে 3টা, তাহলে এই পাশেও মাঝে 3টা, দুই কোণা দুটো বাদ, এই পাশেও মাঝে 3টা, এই পাশেও মাঝে 3টা, তাহলে এই যে 3টা 3টা 6টা, 6 মানে 6 3 9 3 12, তার মানে এই 4 কোণার 4টা বাদ দিয়ে 12টা। দেখেন 4 কোণার 4টা বাদ দিয়ে 12টা, তার মানে 4, তার মানে হচ্ছে মোট গাছ = 3 × 4। কেন? প্রত্যেক কোণায় 3, প্রত্যেক বাহুতে
প্রত্যেক পাড়ে তিনটা, এই দুই কোণা দুইটা বাদ দিয়ে কিন্তু, হ্যাঁ এরকম কয়টা বাহু আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে প্রত্যেক বাহুতে, প্রত্যেক পাড়ে তিনটা, চার বাহুতে তিন চারে 12টা, তার সাথে কিন্তু চার কোণার চারটা যোগ করতে হবে, তাহলে 16টা। ঠিক আছে? জি, এই জায়গাটা বুঝতে হবে। এখন অনেকে যদি খালি মনে করে প্রতি কোণায় 5টা, তাহলে 5টা 4 5 20টা, তাহলে কিন্তু খবর আছে। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা সবসময় এই জন্য বলছি দুই কোণার দুইটা বাদ দিয়ে হিসাব করবো সবসময়। পরে আমি কোণায় 4 কোণা আছে, 4 কোণার 4টা যোগ করে দিব। এটাই সহজ, এটা সহজ। হ্যাঁ এটা সহজ, সময় হয়তো 10 সেকেন্ড বেশি লাগতে পারে, কিন্তু এটা সহজ। আচ্ছা যাই হোক, আমি আবার বলছি যে আমাদের হিসাব করার সময় আমরা এই দুই কোণার প্রত্যেক বাহুর দুই কোণাটা বাদ দিয়ে শুধু মাঝের গুলা নিব। মাঝের গুলা বের করলে পরে লাস্টে যেহেতু এটা চতুর্ভুজ 4টা কোণা, তাই 4 কোণায় 4টা খুঁটি বা গাছ ছিল, 4টা যোগ করে দিব। আচ্ছা মুছে দিচ্ছি এটা। আচ্ছা এটা গেল কত নাম্বার? 41। এরপরে 42 নাম্বার প্রশ্ন দেখেন। 42 নম্বরে কি বলছেন? যে একজন কৃষক তার বর্গাকৃতির বাগানের চারপাশে বেড়া দিল। সে প্রতি পাশে 27টি করে, প্রত্যেক পাশে 27টি করে খুঁটি বসালো। তার মোট কতটি খুঁটি লাগলো? আচ্ছা বর্গাকার জমি, একজন কৃষক তার বর্গাকার জমির চারপাশে বেড়া দেওয়ার জন্য খুঁটি বসাইছে। বেড়া দিতে হলে খুঁটি বসাতে হবে, প্রত্যেক পাশে 27টা খুঁটি। তার মানে ধরেন এটা এবিসিডি জমি, তার বলে দিছে বর্গাকার, হ্যাঁ এই পাশে 27টা খুঁটি বসাইছে। এই যে 27টা খুঁটি মাথায় রাখবেন হলো ভাই, দুইটা করে বেশি নিয়ে একটা করে বাদ দিবেন ইচ্ছা, নো প্রবলেম। আমি আপনাকে কিন্তু নিষেধ করে নিতে, এইভাবে করা যাবে না। আমি যেভাবে করি সেইভাবেই তো শেখাবো ক্লাসে, তাই না? সেটা আমি করি এইভাবে, এই জন্য কিন্তু আমি এটা শেখাচ্ছি, কারণ আমার কাছে এটা সহজ মনে হচ্ছে। এখন সবার কিন্তু একই জিনিস সহজ মনে হবে না। আমার প্রশ্ন হচ্ছে আমি আপনাকে শেখাচ্ছি, আপনার যদি আপনি করতে পারছেন না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। করতে পারলেই হলো, আপনি কোন ভাবে করছেন নট নেসেসারি। আমার কথা কি বুঝছেন? আমি যেভাবে করাচ্ছি এইভাবেই করতে হবে এরকম না, কিন্তু আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটা করাচ্ছি। ওকে আচ্ছা, তাহলে এই কোণায় 27টা, কিন্তু এই দুই কোণার দুইটা সহ 27টা, তাহলে এই দুই কোণার দুইটা বাদ দিলে পারে এই বাহুতে কয়টা? তাহলে এই মাঝখানে 25টা আছে। তো প্রত্যেক বাহুতেই তো 27টা করে দিয়েছে, তার মানে প্রত্যেক বাহুতে এই দুই কোণার দুইটা বাদ, তাহলে এখানেও 25টা, মাঝখানে এই মাঝখানে এখানেও এই দুই কোণার দুইটা বাদ দিয়ে মাঝখানে 25, এখানে দুই কোণার বাদ দিয়ে মাঝখানে 25, তাহলে 4 কোণায় 4 বাহুতে 4 4 25 কত? 100। 4 25 4 25 100। আর এই 4 কোণার 4টা আমাকে এক্সট্রা করে নিব, ঠিক আছে? কোণাগুলো হিসাব না করে লাস্টে আমরা কোণাগুলো যোগ করছি। আমি বলছি যে আমার কাছে এটা ইজি লাগে, সবার কাছে ইজি লাগবে নট নেসেসারি। আমি আবার বলছি আমার কাছে ইজি লাগে, আমি এটাই করি, কারণ আমি কোণাগুলো হিসাব করি না। কোণা হিসাব করতে গেলে বিপদে পড়ছি। কেন? কারণ এই কোণা এই বাহুর সাথে আছে, এই কোণা এই বাহুর সাথে আছে, তখন আমার মাথায় পেস্ট লেগে দিচ্ছে। ঠিক আছে, তখন আমার মাথায় পেস্ট লাগছে, এই জন্য আমি কি করছি, কোণা বাদ দিয়ে এই মাঝে মাঝে কয়টা আছে হিসাব করবো। তারপরে চতুর্ভুজ মানে 4 কোণা 4টা যোগ, ত্রিভুজ মানে 3 কোণা 3টা যোগ, পঞ্চভুজ মানে 5 কোণা 5টা যোগ, শেষ। জি, তাহলে 4 25 100 আর 4 কত? 104টা, তার মানে 104টা আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন সবাই। কিন্তু আমি বলছি না যে এইভাবেই করবেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করবেন, নো প্রবলেম। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 43 নম্বর প্রশ্ন, মুছে দিচ্ছি। আচ্ছা 43 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, এইটা একটু লাস্ট প্রশ্ন 43। না না ভাই আমার উপর রাগ করেন না, হ্যাঁ আমার উপর রাগ করেন না, আমি রাগ করার জন্য বলছি না কিন্তু। আচ্ছা শুভ ভাইয়া, আমি কিন্তু রাগ করার জন্য বলছি না, মানে আপনার কাছে যদি এটা সহজ লাগে ওইটাই ইউজ করবেন, ওইটাই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ধরেন এই অঙ্ক যখন আমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট যখন করতাম, তখন আমার কাছে এটা লাগতো মাথায়, যে কারণ ওই কর্নারটা যখন আমি একবার প্রথম থেকে হিসাব করছি, তখন আমাকে এই বাহুর সাথে হিসাব করতে হচ্ছে, এই বাহুর সাথে হিসাব করতে হচ্ছে, তখন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, যেটাকে কয়বার কাউন্ট করলাম। এই জন্য আমরা কি করতাম, যে আমি এই কর্নার গুলো বাদ দিয়ে তারপর হিসাব করছি। ওকে আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন 43 নম্বরে কি বলছে, একটি বাগানে 10 সারি গাছ আছে, 10 সারি গাছ আছে, প্রতি সারিতে 12টি করে গাছ আছে। আচ্ছা প্রত্যেক সারিতে 12টা করে গাছ,
একটি গাছ থেকে অপর গাছের দূরত্ব হচ্ছে 2 মিটার। বলছে চারপাশের সীমানায় 1 মিটার করে ফাঁকা জায়গা রাখা আছে, বাগানের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে একটা বাগান, মনোযোগ দিন, এই যে একটা বাগান, 10 সারি গাছ আছে, 10 সারি, এরকম 10 সারি, 1 2 এরকম 10 সারি গাছ আছে, প্রতি সারিতে আবার 12টা করে গাছ, তার মানে এই এদিকে যে গাছ আছে এরকম 12টা করে। তাহলে তো এই কোনায় কিন্তু গাছ নাই, দেখেন অঙ্কটা বুঝতে হবে, এই অঙ্কে কোনায় কিন্তু, এবার কিন্তু এই কোনায় গাছ নাই। বলছে চারপাশে সীমানায় 1 মিটার করে জায়গা ফাঁকা রাখা হয়েছে, আমি এই কোনায় না রেখে এদিকে 1 মিটার ফাঁকা রেখে এখানে গাছ, আবার এখানে এই কোনায় গাছ না লাগাই এদিকে ফাঁকা রেখে এখানে গাছ, আবার এদিকে এখানে গাছ, এদিকে 1 মিটার, এই যে 1 মিটার করে ফাঁকা রাখা হয়েছে, এই যে 1 মিটার করে ফাঁকা রাখা হয়েছে। তাহলে এই হলো প্রথম গাছ, বুঝতে হবে বিষয়টা, এটা হলো প্রথম গাছ, এটা হলো শেষ গাছ। এরকম এই লাইনে কয়টা করে গাছ আছে? 12টা গাছ। দেখেন টোটাল গাছ আছে এই লাইনে কয়টা? 12টা বলা আছে, দেখেন 12টি গাছ, তার মানে n = 12, গাছের সংখ্যা 12। ওকে, তাহলে গাছের সংখ্যা n = 12টা, তাহলে এখানে 12টা গাছ, এবং পরপর দুইটা গাছের মধ্যবর্তী ডিসটেন্স কত? 2 মিটার। দেখেন এখান থেকে এখানে আরেকটা আছে 2 মিটার, এই তাহলে অঙ্ক বলছে দৈর্ঘ্য কত, তার মানে এই দৈর্ঘ্যটা টোটাল কত। তাহলে আমি আগে যেহেতু এই গাছ, এই প্রথম গাছ আর শেষ গাছের দৈর্ঘ্য, মানে প্রথম গাছ এখানে, শেষ গাছ এখানে, মোট 12টা গাছ, তাহলে এই প্রথম গাছ আর শেষ গাছের মধ্যবর্তী ডিসটেন্স d বের করা যাবে না? যাবে কিভাবে? আমরা জানি গাছের সংখ্যা n = d / x + 1। n কত? n হচ্ছে 12টা গাছ, d হচ্ছে টোটাল ডিসটেন্স, এই যে এই রেখায় টোটাল ডিসটেন্স, ডিভাইড বাই x হচ্ছে দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব 2 প্লাস 1। এই 1 এর পাশে বিয়োগ করব, এই 1 এর পাশে বিয়োগ করলে 11 = d/2, 2 দিয়ে গুণ করলে কি হবে? d = 11 × 2 = 22 মিটার। ঠিক আছে, 11 × 2 = 22 মিটার। সবাই মনোযোগ দিন, এই 22 মিটার কিন্তু এই প্রথম গাছ থেকে শেষ গাছের ডিসটেন্স। অঙ্কে কিন্তু বলছে প্রত্যেক সারিতে 12টা গাছ, প্রত্যেক সারিতে 12টা গাছ, তার মানে এই যে এখানে 12টা গাছ ছিল, এই 12টা গাছের ডিসটেন্স কিন্তু 22 মিটার। কিন্তু অঙ্কে চাইছে দৈর্ঘ্য কত, তার মানে জমির মোট দৈর্ঘ্য চাইছে। তাহলে এই যে এই পাশে 1 মিটার বাড়তি ছিল আর এই পাশে 1 মিটার বাড়তি ছিল, ওই 2 মিটার যোগ করলে টোটাল দৈর্ঘ্য বের হবে। অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের। অতএব দৈর্ঘ্য এই 22 মিটার হলো এই প্রথম গাছ আর শেষ গাছের মধ্যবর্তী ডিসটেন্স, সাথে আমাকে 2 মিটার যোগ করতে হচ্ছে কি, ওই দুই পাশে যে 2 মিটার ইয়ে রাখা আছে না, ফাঁকা জায়গা রাখা আছে, ওইটা যোগ করলাম, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? এবার এই অঙ্কটা বুঝতে নিয়ে বলুন। জি, তার মানে আমরা প্রথম গাছ থেকে শেষ গাছের ডিসটেন্স বের করছি, ওটা কিন্তু দৈর্ঘ্য না, ওটা হলো প্রথম গাছ থেকে শেষ গাছের ডিসটেন্স। আর অঙ্কে বলা আছে প্রত্যেক পাশে 1 মিটার করে ফাঁকা রাখা হয়েছে, কোণা থেকে 1 মিটার ফাঁকা রাখা হয়েছে, এই পাশে 1 মিটার, এই পাশে 1 মিটার, জি 24 মিটার। তাহলে এই টাইপের প্রশ্নগুলো এখানেই সমাপ্ত। এবার আমি চলে যাচ্ছি শুরুতে। আচ্ছা, এই অর্ডার এন্ড র্যাঙ্কিং এর মূল অঙ্ক হচ্ছে এখন শুরু হচ্ছে, ঠিক আছে? এইগুলা পরীক্ষায় আসে, যদি অর্ডার এন্ড র্যাঙ্কিং এর মধ্যে এগুলা কিন্তু ইনক্লুডেড না, বাট আমার কাছে মনে হয়েছে এগুলা একটু দিয়ে দেওয়া দরকার। ভাই এই যে এখানে 10টা সারি আছে, 10টা সারি, 10 সারি, প্রত্যেক সারিতে 12টা গাছ, এই প্রত্যেক সারিতে 12টা করে গাছ, এরকম 12টা গাছ, এই প্রত্যেক সারিতে যদি 12টা গাছ থাকে তাহলে নিশ্চয়ই এইখানে প্রথম সারিতে এখানে, তাহলে এখানেও 12টা গাছ আছে। তো 12টা গাছের এই কোনায় গাছ নাই, কোনা থেকে 1 মিটার দূরে গাছ, প্রত্যেক কোনা থেকে 1 মিটার ফাঁকা রাখা হয়েছে, এখানে 1 মিটার দূরে গাছ, এই একটা গাছ আর শেষ গাছ, এই হলো 1 নম্বর গাছ, হলো 12তম গাছ। এই গাছ 12টার মধ্যবর্তী দূরত্ব বের করছি আগে সূত্র দিয়ে, কত মিটার? 22 মিটার। কিন্তু অঙ্কে তার দৈর্ঘ্য চাইছে, তো দৈর্ঘ্য তাই পুরোটা, তাহলে এই পাশের 1 মিটার আর এই পাশে 1 মিটার করে যোগ করে দিচ্ছি। এবার বোঝা গেছে? আচ্ছা, আর বোঝাবো না এখন? যারা বোঝেননি তারা এই ক্লাস শেষে আবার ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, কারণ আবার যতবার বোঝাবো একই কথা বারে বারে বলবো, তো রেকর্ড তো থাকছে। এবার দেখেন অর্ডার এন্ড র্যাঙ্কিং এর মূল অঙ্ক হচ্ছে যে এখন আসছে, সবাই একটু মনোযোগ দেন, এগুলো বুঝতে হবে। দেখেন এখানে অঙ্কটা আসছে, বলছে হুইচ ম্যান ইজ টলেস্ট। এই ধরনের অঙ্ক কেমন ধরনের অঙ্ক আমি বলিনি, অর্ডার এন্ড র্যাঙ্কিং, মানে এখানে আপনাকে র্যাঙ্কিং, র্যাঙ্ক মানে কি, মানে
মানে কেউ মোটা, কেউ চিকন, কেউ লম্বা, কেউ খাটো, এই ধরনের র্যাঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, এই যে র্যাঙ্কিং বলছি, র্যাঙ্কিং এ কে মোটার দিক থেকে কে কার র্যাঙ্ক বেশি, লম্বার দিক থেকে কার র্যাঙ্ক বেশি, এই ধরনের অঙ্ক এখানে দেওয়া থাকে। হ্যাঁ, দেখবেন বিসিএস পরীক্ষাতে অনেকবার আসছে মেন্টাল অ্যাবিলিটিতে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা কিভাবে অঙ্কটা সলভ করব। প্রথমে অঙ্ক সলভ করা বোঝেন, উত্তর দেওয়ার চেয়ে আগে বোঝা উচিত যে অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, হুইচ ম্যান ইজ দ্য টলেস্ট, মানে কে সবচেয়ে লম্বা। ইনফরমেশন কি দেওয়া আছে এখানে, আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, ওই ইনফরমেশন থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ব্যক্তি লম্বা, কোন ব্যক্তি খাটো, বা কে মোটা, কে ধনী, কে গরিব, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। এখানে বলছে হুইচ ম্যান ইজ দ্য টলেস্ট ইফ, মানে ইনফরমেশন দিয়েছে ইফ এ ইজ স্মলার দ্যান বি, এ ইজ স্মলার দ্যান বি, মানে এ যদি বি এর চেয়ে ছোট হয় সেটা লম্বাই হতে পারে। আচ্ছা, বি ইজ স্মলার দ্যান সি, বি হচ্ছে সি এর চেয়ে ছোট, সি ইজ স্মলার দ্যান ডি, সি হলো ডি এর চেয়ে ছোট, ডি ইজ টলার দ্যান ই, তাহলে ডি ইজ টলার দ্যান ই, ডি হলো ই এর চেয়ে লম্বা, ডি হলো ই এর চেয়ে লম্বা। আর অঙ্কে নির্ণয় করতে বলছে প্রথম লাইনে হুইচ ম্যান ইজ দ্য টলেস্ট, মানে কোন ব্যক্তি সবচেয়ে লম্বা। তাহলে আমাদের বের করতে হলে বলছে কোন ব্যক্তি সবচেয়ে লম্বা। তাহলে প্রথম ইনফরমেশন সবাই মনোযোগ দিবেন, আমরা এখানে গ্রেটার দ্যান চিহ্নটা ইউজ করব, এই যে গ্রেটার দ্যান, যে ধরেন এ ইজ গ্রেটার দ্যান বি, এটা মানে কি এ বি এর চেয়ে বড়। সবাই মনোযোগ দেন, আগে অঙ্ক সলভ করা বোঝেন, অঙ্ক সলভ করা বোঝেন। এ ইজ গ্রেটার দ্যান বি মানে এ বি এর চেয়ে বড়। যদি যে মোটা আমরা তাকে বড় ধরবো, যে লম্বা তাকে আমরা বড় ধরবো, যে ধনী তাকে আমরা বড় ধরবো, মানে গ্রেটার দ্যান এর এই পাশে রাখবো, এটা তো বোঝেন। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টটা কি আছে, প্রথম পয়েন্ট আছে হচ্ছে এ ইজ স্মলার দ্যান বি। প্রথমে আমি শর্টকাট বোঝাচ্ছি, পরে আমি অর্ডার চেঞ্জ করে বোঝাই দেবো, সমস্যা নাই। এ ইজ স্মলার দ্যান বি, তার মানে দেখেন মনোযোগ দেন, তাহলে এ ইজ স্মলার দ্যান বি, তাহলে এ হলো বি এর চেয়ে ছোট। আচ্ছা, এ বি এর চেয়ে ছোট, আচ্ছা এ বি এর চেয়ে ছোট, এটাকে উল্টায় লিখলে কি হয়, বি এর চেয়ে বড়। এ যদি বি এর চেয়ে ছোট হয় এর মানে কি বি এর চেয়ে বড়, তার মানে বি গ্রেটার দ্যান এ। বোঝা গেছে, বি গ্রেটার দ্যান এ, প্রথম লাইনটার কথা হচ্ছে এটা। আচ্ছা, এবার বলছে কি, তারপর আছে বি ইজ স্মলার দ্যান সি। এবার তাকান, এই বি সি এর চেয়ে ছোট, এই বি সি এর চেয়ে ছোট, তাহলে বি যদি সি এর চেয়ে ছোট হয় তার মানে সি এই বি এর চেয়ে বড়, তার মানে সি এর অবস্থান হবে এই বি এর আগে। এই যে দেখেন এই তীর চিহ্ন এরকম দিলাম, ঠিক আছে। এই যে তার অঙ্কে কি বলছে যে বি সি এর চেয়ে ছোট, তার মানে বি সি বি এর চেয়ে বড়, তার মানে সি এর অবস্থান হবে বি এর আগে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে সি ইজ স্মলার দ্যান ডি, তার মানে এই সি হলো ডি এর চেয়ে ছোট, তার মানে ডি হলো সি এর চেয়ে বড়, তাহলে ডি এর অবস্থান হবে সি এর আগে, তাহলে এই যে ডি। এবার কি বলছে, এবার বলছে ডি ইজ টলার দ্যান ই, ডি ইজ টলার দ্যান ই, সবাই মনে রাখবেন প্লিজ, ডি ইজ টলার দ্যান ই, ডি তার মানে ডি হলো ই এর চেয়ে বড়, ডি ই এর চেয়ে লম্বা। আচ্ছা, ডি ই এর চেয়ে লম্বা তার মানে ই ডি এর চেয়ে খাটো, তাহলে ই যদি ডি এর চেয়ে খাটো হয় তার মানে ই এর পজিশন হবে ডি এর পরে, তাহলে ডি এর পরে কোথায়? আচ্ছা, ডি এর পরে ই যদি এখানে বসে তাতেও কিন্তু বোঝায় যে ই ডি এর চেয়ে খাটো, ই যদি এখানে বসে তাতেও সমস্যা নাই, তাতে কিন্তু এটাই বোঝায় যে ই ডি এর চেয়ে খাটো। ই যদি এখানে বসে তাও কিন্তু ই ডি এর চেয়ে খাটো হয়, ই যদি এখানেও বসে তাও কিন্তু ই এর পজিশন যেখানেই বসাই কিন্তু ই এর পজিশনটা কোথায় আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, এক্স্যাক্টলি বলতে পারছি না। যেহেতু ই এর পজিশন কোথায় আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, আমাদের এই ইনফরমেশনটা আসলে লাগবেও না। কেন লাগবে না? কারণ আমাদের বলছে কে সবচেয়ে লম্বা। তাহলে ই যেহেতু ডি এর আগে বসতে পারছে না, তাহলে এদিকে যেখানেই বসুক না কেন এই সিকোয়েন্সে কে সবচেয়ে লম্বা হচ্ছে? ডি, কারণ সি বি এ সব পিছনে, আর এক বাকি আছে একমাত্র কি ই, সে আবার ডি এর আগে বসতে পারছে না, পিছনে, পিছনে যেখানেই বসুক না কেন তার মানে কি হচ্ছে পিছনে অনেক এখানে বসতে পারে, যে কোনো জায়গাতে বসতে পারে, কিন্তু আমরা বলতে পারছি না কোথায়। আমার কথা কি বোঝা গেছে? ই এর পজিশন আমরা ঠিক করতে পারছি না, ঠিক করার দরকার নাই, কারণ প্রশ্নে তো আমরা এটা চাইনি, প্রশ্নে তো ওই ডেটাটা চাইনি। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে কে সবচেয়ে লম্বা? ডি সবচেয়ে লম্বা। তো এই প্রশ্নে অনেকে সবচেয়ে লম্বা কে, সবচেয়ে খাটো কে, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে একটা সহজ একটা টেকনিকের মাধ্যমে সলভ করা যায়, খুবই সহজ একটা টেকনিকের মাধ্যমে সলভ করা যায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনি সিকোয়েন্স তৈরি করতে যাবেন না। সিকোয়েন্স তৈরি করতে গেলে আপনি অনেক সময় উল্টাপাল্টা করে ফেলতে পারেন, যদিও সিকোয়েন্স তৈরি করা শিখতে হবে, কারণ অনেক সময় সবচেয়ে লম্বা চাইবে না, সবচেয়ে খাটো চাইবে না, বলবে কে মাঝারি। আচ্ছা,
আচ্ছা এবার দেখেন কি করবেন, দেখেন আপনি যে কাজটা করবেন, a is smaller than b, যে ডেটাগুলো দেওয়া আছে মনোযোগ দেন, a is smaller than b মানে a b এর চেয়ে ছোট, তার মানে b a এর চেয়ে বড়, তাহলে b is greater than a, বোঝা গেছে? a is small, a b এর চেয়ে ছোট, তার মানে b এর চেয়ে বড় লিখলাম। এবার কি বলছে, b is smaller than c, এবার b is smaller than c সেটা এখানে আমি অ্যাড করতে না করে আলাদা করে লিখবো, তাহলে b হলো c এর চেয়ে ছোট, তার মানে c বড়, c b এর চেয়ে বড়, তার মানে c is greater than b, ক্লিয়ার? আচ্ছা এবার কি বলছে, c is smaller than b, আমি এগুলোকে কম্বাইন করব না, এরকম আলাদা আলাদা করে লিখবো নিচে নিচে, c is smaller than b তার মানে c d এর চেয়ে ছোট, তার মানে d বড় কার চেয়ে, c এর চেয়ে, তার মানে d is greater than c, ওকে? এবার লাস্ট লাইন কি, d is taller than e, d হচ্ছে e এর চেয়ে লম্বা, তার মানে d এবার e এর চেয়ে লম্বা। সবাই একটু মনোযোগ দেন, এই যে এই জায়গাতে যে জিনিসটা আমি দেখছি, আচ্ছা যে ব্যক্তি আমাকে নির্ণয় করতে বলছে কে সবচেয়ে লম্বা, আচ্ছা যারা এখানে আসছে দেখেন এই পাশে যারা আসছে তারা কিন্তু কারো না কারোর চেয়ে ছোট, ঠিক আছে? হবে না, আমার কথা আগে বোঝার চেষ্টা করেন, এটা তো সহজ প্রশ্ন ভাই, সিরিয়ালি দেওয়া আছে, সিরিয়ালি দেওয়া আছে, এই জন্য এটা সহজ, কিন্তু কিছুক্ষণ পরে কোনো সিরিয়াল থাকবে না, আপনি আগে প্রশ্নটা বোঝেন। প্রথমেই তো আমি আর বোমবাস্টিং মার্কা কোশ্চেন দিয়ে আপনাকে বোঝাতে পারি না, তাই না? তো বোঝা, খাতায় ডাক টেনে তো সব জায়গায় হবে না, খাতায় ডাক টেনে তো সব জায়গায় হবে না, কারণ বিক্ষিপ্ত ইনফরমেশন দেওয়া থাকবে কিছুক্ষণ পরে, বোঝার চেষ্টা করেন প্লিজ। তাহলে এই ধরনের প্রশ্ন যখন আসছে তখন আমরা কি করতে পারি, তখন আমি এইগুলা এরকম সিরিয়ালি লিখলে পরে দেখেন যে ব্যক্তি এই পাশে আসছে, এই পাশে যে আসছে, যারা আসছে তারা কারো না কারোর চেয়ে ছোট, খেয়াল করেন এই পাশে যারা যারা আসছে তারা কারো না কারোর চেয়ে ছোট, একজনের চেয়ে হলেও ছোট, এই জন্য তোরা এই পাশে আসছে। তাহলে এই পাশে যে ব্যক্তি একবারও আসে নাই, এর মানে কি বোঝায়, এই ছোট পাশে যে একবারও আসে নাই সেই হলো এই সবার মধ্যে সিনিয়র, বোঝা গেছে সেটা? যে ব্যক্তি এই পাশে যারা আছে তারা ছোট না, কারো না কারোর চেয়ে তো ছোট, তাহলে এই পাশে যে ব্যক্তি একবারও আসে নাই সে সবচেয়ে সিনিয়র, মানে সে সবচেয়ে লম্বা। তাহলে এই পাশে এ আসছে, বি আসছে, সি আসছে, ই আসছে, ডি ব্যক্তিটা কিন্তু এই পাশে একবারও আসে নাই, আসবে কেন? ডি ব্যক্তি এই পাশে আসবে কেন? ও সবচেয়ে বড় বলেই তো ওই পাশে একবারও যায়নি, এই জন্য উত্তর কি ডি। যে ব্যক্তি কি লম্বা তার তো কখনোই পজিশন এই কাছে একবারও হবে না, কেন একবারও হবে না? কারণ সে সবার চেয়ে লম্বা বলেই তো এই পাশে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, আর যে সবচেয়ে ছোট তার কিন্তু এই পাশে আসার কোনো পসিবিলিটি নেই, কারণ ও তো সবার চেয়ে ছোট, এই পাশে আসার অর্থ বোঝায় যে ও কোনো একজনের চেয়ে হলেও বড়, কিন্তু বিষয়টা এরকম না, বোঝা গেছে? তাহলে এইভাবে আপনি পার্ট বাই পার্ট, এটা কিন্তু তখনই প্রযোজ্য যখন সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় নির্ণয় করতে বলবে, তখনই এটা প্রযোজ্য, তাছাড়া কিন্তু সবসময় প্রযোজ্য হবে না, ওকে? আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন, এবার 2 নাম্বার দেখেন কি বলছে। 2 নাম্বার বলছে, আচ্ছা 2 নাম্বার বলছে P is heavier than B, দেখেন P is heavier than B, আচ্ছা তাহলে P is heavier than B, এবার হচ্ছে ভারী আর হালকা, হ্যাঁ? তাহলে P একজন পারসন যে হচ্ছে হেভিয়ার, তাহলে P হচ্ছে B এর চেয়ে হেভিয়ার মানে ভারী, তাহলে P ভারী, যে ভারী তাকে গ্রেটার দ্যান দিব, তাহলে P is heavier than B, ওকে? এবার বলছে R is thinner than A, মনোযোগ দেন, R is thinner than A, R হচ্ছে চিকন, কার চেয়ে? A এর চেয়ে, তাহলে R A এর চেয়ে চিকন, এর মানে A R এর চেয়ে মোটা, তার মানে A is heavier than R, ক্লিয়ার? আচ্ছা এবার কি বলছে, P is thinner than R, P is thinner than R, তার মানে P হলো R এর চেয়ে চিকন, মনে দেখেন P R এর চেয়ে চিকন, তাহলে P R এর চেয়ে চিকন, এর মানে কি R P এর চেয়ে মোটা, তার মানে R is greater than P, ওকে? এবার বলছে who is the heaviest, মানে কে সবচেয়ে ভারী, কে সবচেয়ে ভারী, তাহলে আমি কি বলছি, এই পাশে যারা আসছে তারা কারো না কারোর চেয়ে চিকন বলেই এই পাশে আসছে, তাহলে যে সবচেয়ে ভারী সে এখানে একবারও আসবে না, কারণ ও তো সবার চেয়ে মোটা, ও যেহেতু সবার চেয়ে মোটা ওর এই পাশে আসার কোনো পসিবিলিটি নাই, তাহলে এই পাশে বি আসছে তার মানে বি নিশ্চয়ই কারো না কারোর চেয়ে চিকন, এই পাশে আর আসছে তাহলে আরও কারো না কারোর চেয়ে চিকন, এই পাশে পি আসছে তাহলে পিও কারো না কারোর চেয়ে চিকন, তাহলে এই পাশে কে একবারও আসে নাই, এই পাশে দেখেন এ ব্যক্তিটা কিন্তু একবারও এই পাশে যায় নাই, এর মানে বুঝতে হবে এ সবার চেয়ে মোটা বলেই এ কিন্তু এই পাশে একবারও আসে নাই, বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার?
এ সবার চেয়ে মোটা বলে এ কিন্তু এই পাশে একবার বসে নাই, বুঝা গেছে? তাহলে যখন আপনাকে সবচেয়ে মোটা, সবচেয়ে লম্বা বা সবচেয়ে চিকন, সবচেয়ে খাটো এই বিষয়টা বের করতে বলছে, তখন আপনি এরকম সিকোয়েন্সালি লিখলে বুঝতে পারবেন যে এই পাশে কোন ব্যক্তিটা আসে নাই একবার। আশা করি বুঝছেন, ক্লিয়ার? জি। আচ্ছা, এখন এটাকে যদি আপনি সাজাতে চান তাহলে আসলে কিভাবে সাজাবেন? এটাকে যদি আপনি সাজাতে চান, সাজানোর ব্যাপারটাই একটু ঝামেলা হয় মাঝে মাঝে, কিন্তু সাজানোটাও শিখতে হবে, কারণ মাঝে মাঝে সাজানো ছাড়া আপনি করতে পারবেন না, ঠিক আছে? ওকে, এখন দেখেন সাজাই দিচ্ছি বিষয়টাকে। কি বলছে? বলছে পি ইজ হেভিয়ার দ্যান বি। আচ্ছা, পি ইজ হেভিয়ার দ্যান বি, তার মানে পি হলো বি এর চেয়ে ভারী। ওকে, এবার বলছে আর ইজ থিনার দ্যান এ। সবাই একটু এদিকে তাকান প্লিজ। আর ইজ থিনার দ্যান এ। এখন আমাকে বলেন, আর এখন যে দ্বিতীয় যে সম্পর্কটা কার কার? তৃতীয় সম্পর্ক হচ্ছে আর এবং এ। দেখেন আর এবং এ, এখন আপনি দেখেন আর আর এ এই দুজনের সাথে এখানে তো কারো সম্পর্ক নাই, তাহলে আমি এটার সাথে কাকে কিভাবে মিলাবো? মিলাতে পারছি না। যখন মিলাতে পারবেন না ওটা ছেড়ে দেন, যখন এখানে মিলাতে পারছেন ওটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে পরের পার্টে যান। এবার হচ্ছে পি ইজ থিনার দ্যান আর। এবার একজনকে পাইছি পি এবং আর এর মধ্যে সম্পর্ক। দেখেন এখানে কিন্তু পি আছে, আমার কথা কি বুঝছেন? এখানে যেহেতু পি আছে, সুতরাং এই এই লাইনে যারা আছে দ্বিতীয় স্টেটমেন্টে যে ছিল এ আর আর, এখানে এ আর আর ছিল না বলে এদের সাথে কোনো সম্পর্ক আমি তৈরি করতে পারছি না। এই জন্য আমি এটা ছেড়ে দিয়ে পরেরটা গেছি। আর ইজ, এই যে আর আর পি এর মধ্যে সম্পর্ক, পি ইজ থিনার দ্যান আর। এই যে দেখেন, তার মানে পি হলো আর এর চেয়ে চিকন, মানে আর হলো পি এর চেয়ে মোটা। তাহলে পি যেহেতু এখানে আছে, তাহলে আর কি পি এর চেয়ে মোটা, তাহলে আর যাবে পি এর আগে, তার মানে এখানে বসবে। এইবার আমি এই আর আর এর মধ্যে দেখেন, এখন ওই যে যেটাকে ছেড়ে দিয়ে আসছিলাম ওই দুইজনের সাথে কিন্তু এখন রিলেশন পাওয়া যাবে। বোঝা যাচ্ছে কি বিষয়টা? আচ্ছা, তাহলে দুই নম্বরে কি বলছে? আর ইজ থিনার দ্যান এ। এই আর হলো এ এর চেয়ে থিনার, এই যে আর হলো এ এর চেয়ে থিনার। তার মানে এই আর যদি এ এর চেয়ে থিনার হয়, তার মানে আর হলো চিকন, কার চেয়ে? এ এর চেয়ে। তার মানে এ হলো আর এর চেয়ে মোটা, তার মানে এর অবস্থান হবে আর এর আগে। এই যে দেখেন সিকোয়েন্সটা পেয়ে গেলাম। বোঝা গেছে বিষয়টা? এই যে সিকোয়েন্স, ক্লিয়ার? এই সিকোয়েন্স পেয়ে গেছি। এখন দেখেন এই চারজনের মধ্যে সবচেয়ে আগে কে আছে? এ, সুতরাং এ সবার চেয়ে মোটা। এই সিকোয়েন্সটাও তৈরি করা শিখতে হবে। সিকোয়েন্স তৈরি করার সময় ভাই প্রথমের লাইনে কি ছিল? পি ইজ গ্রেটার দ্যান বি। দ্বিতীয় স্টেটমেন্টে কি আসছে? আর এ, দ্বিতীয় স্টেটমেন্টে আছে আর ইজ থিনার দ্যান এ। কিন্তু আমি এই সম্পর্কের সাথে আর ইজ থিনার দ্যান এ, মানে আর হলো এর চেয়ে চিকন, আমি এই জায়গার সাথে আমি এটার স্টেটমেন্ট মিলাতে পারছি না। কেন? কারণ এখানে আছে পি আর বি, আর এখানে আছে আর আর এ। এখানে দুইজনের যদি কেউ একজন এখানে থাকতো, তার সাথে আমি এই রিলেশনটা ম্যাচ করতে পারতাম। যেহেতু এটার সাথে এখানে ম্যাচ করছিল না, জন্য পরেরটাই গেছি। পরেরটাই যাই দেখছি আর আর পি এর সম্পর্ক, রাইট? এখানে পি আছে, এখানে একজন আছে, বাস, তাহলে এখানে কাজটা করা যাবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, ওকে, তাহলে এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 3 নাম্বার, পি কিউ থেকে লম্বা। দেখেন পি কিউ থেকে লম্বা, তার মানে পি হচ্ছে লম্বা, কার চেয়ে কিউ হচ্ছে? পি ইজ গ্রেটার দ্যান কিউ। কিউ আর থেকে লম্বা, আচ্ছা কিউ ইজ গ্রেটার দ্যান আর। ওকে, আচ্ছা এবার কি বলছেন? এম এন থেকে লম্বা, এম এন থেকে লম্বা, তাহলে এম ইজ গ্রেটার দ্যান এন। এবার বলছে এন কিউ থেকে লম্বা, এন ইজ গ্রেটার দ্যান কিউ। এবার বলছে কে সবচেয়ে বেটে। এবার চাইছে কে সবচেয়ে বেটে, সবচেয়ে খাটো কে? এবার খাটো, তাহলে সবচেয়ে খাটো। এখন প্রশ্ন হচ্ছে, মনোযোগ দিন, এই পাশে যারা আছে এরা কিন্তু কারো না কারো হচ্ছে বড়, আর এই পাশে যারা আছে তারা কারো না কারো হচ্ছে ছোট। সবচেয়ে খাটো যে সবার চেয়ে খাটো, তার কিন্তু এই পাশে আসার সুযোগ নাই। আচ্ছা, এই পাশে কিন্তু যে সবচেয়ে খাটো, তার কিন্তু এই পাশে আসার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ যে খাটো সে এই পাশে আসা মানে সে কারো না কারো চেয়ে বড় হয়ে যাবে। তাহলে এই পাশে পি আসছে, এই পাশে কিউ আসছে, এই পাশে এম আসছে, এন আসছে, তার মানে এই পাশে যারা আসছে, এই পাশে একবারও কেউ আসে না। কে আসে না? দেখুন এই পাশে কে একবারের জন্য আসতে পারে না। কি আছে এখানে? সে হলো আর। এই আর ব্যক্তিটা সবার চেয়ে গাটু গুলে ওই বেটা এই পাশে আসতে পারে নাই, ওই পাশে আসতে পারে নাই, খুব মন খারাপ, ও সবচেয়ে ছোট। বোঝা গেছে বিষয়টা? আর আর পি কিউ কিভাবে আসে ভাই? আপনারা দু একদিন ধরে বলছেন পি কিউ কিভাবে, কিভাবে ভাই? কিউ যে এই পাশে এসে বসে আছে, সবার চেয়ে খাটো যদি হতো, এই পাশে কেমন আছে? কিউ তো আর এসে কি বোঝালাম আমি এতক্ষণ?
কি বোঝালাম বলুন তো? হতাশ করে দিলেন আপনারা দু একজন আমাকে। ভাইরে সহজ ভাবে বোঝেন, এই পাশে যারা আসছে তারা কারো না কারোর চেয়ে কি লম্বা বলেই তো এরা এই পাশে অবস্থান। তাহলে এই পাশ থেকে যে ব্যক্তিটা এই পাশে একবারও আসে নাই, ও সবার চেয়ে ছোট বলেই তো এই পাশে একবারও আসতে পারে নাই। ঠিক আছে, আর ব্যক্তিটা এই পাশে একবারও আসে না, আর সবার চেয়ে ছোট। আবার বলছি এই মেথডটা, এই যে মেথড দেখানো, এটা তখনই প্রযোজ্য যখন সবচেয়ে ছোট সবচেয়ে বড় নির্ণয় করতে বলবে, তখনই এটা করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। কিন্তু মাঝারি বা এগুলো চাইলে সাজাতে হবে, তখন সাজানোটা শিখতে হবে। তো আজকের মধ্যে এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে আমি এখান থেকে শুরু করবো অর্ডার এন্ড র্যাঙ্কিং। হ্যাঁ, আচ্ছা, আজকের মধ্যে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ। শেষ করেন বলবেন না। শোনেন, আবার বলছি, যারা শেষ করেন এটা আছে ওইটা আছে, প্লিজ আপনি আপনার মতো ক্লাসটা ত্যাগ করে আপনি যখন ফ্রি হবেন তখন আপনি আবার দেখে নেবেন। শেষ আমি কখন করবো এটা কিন্তু মানে এইভাবে বললে পরে তো আমি ক্লাসই নিতে পারবো না। আমাকে তো শেষ করতে হবে টাইমলি। আমি যতটুকু পড়ানো ততটুকু আমি যদি না পড়াতে পারি তাহলে তো কোর্স শেষ হবে না। শেষ করেন এগুলা না বলাটাই ভালো। ঠিক আছে, আপনার যখন ইচ্ছা হবে আপনি দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে আপনার কাজ আছে বা কোনো কাজে ব্যস্ত, তাহলে আপনি লাইভ থেকে চলে যেয়ে আবার পরে দেখে নেবেন, কোনো প্রবলেম নাই। সাধারণ কালকে শিখাই দিব।